এটা আমার একটা ব্যক্তিগত প্রজেক্টের মতো, স্টোরি টেলার প্রজেক্ট। এখানে স্পেশালি আমি কিছু আর্টিস্টদের ডাকি, যেমন স্পেশালি ম্যাজিশিয়ান, কারণ ওনাদেরকে আমি চিনি, এবং তাদের সাথে একটা পডকাস্টের মতো তাদের কিছু স্টোরি আমি শুনি, যে তাদের ম্যাজিকে আগ্রহ কি এবং তাদের যে জার্নিটা। তো আজকে আমার সাথে আছে সাদাত ভাই। সাদ ভাইয়ের আমি স্পেশালি ওনার প্রতি ইন্টারেস্টেড এই কারণে, কারণ আমি ওনার কাছে 3বার ধরা খেয়েছি, এবং সাদ ভাই দীর্ঘদিন ধরে ম্যাজিক করে, এবং তার একটা আরেকটা স্পেশাল হচ্ছে তিনি একটা 3 প্রজন্মের জাদুকরের 2য় প্রজন্ম। তো পুরো গল্পটা আসলে সাদ ভাইয়ের কাছ থেকেই শুনবো। তারপর তো সাদ ভাইকে অ্যাড করি। আমার দুঃখিত একটু দেরি হওয়ার জন্য। সাদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? সাদ ভাই, আমি একটা মিনিট নিব একটু পরে, যে জিনিসটা একটু আমার চেনা জানা ম্যাজিশিয়ানদের ফেসবুকের মেসেঞ্জারে শেয়ার করার জন্য। তার আগে সাদ ভাই, আমি আপনার সম্পর্কে যেটা জানি, যে আপনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বড় হয়েছেন, তাই তো? এবং আপনার ম্যাজিকের শেখাটা শুরু আপনার বাবার থেকে, এবং আপনার বাবার একটা খুবই রিচ হিস্টোরি আছে এই জাদুর সাথে। তো আমি আসলে, আপনি যদি একটু আমাদের আপনার সবচেয়ে প্রথমটা থেকে শুরু করতেন, যে কিভাবে আপনার জার্নিটা শুরু হলো এবং কবে প্রথম ম্যাজিক কি শিখলেন, তার আগে কি আপনি আপনার বাবাকে ম্যাজিক করতে দেখেছেন, প্রথম জাদু দেখার অনুভূতি আপনি, এবং অন্য জিনিসের থেকে কেন এটার প্রতি আপনার আগ্রহটা হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আজকে আমাকে আপনার গল্পে আমাকে ইনক্লুড করার জন্য, আমন্ত্রণ জানার জন্য। এবং আমি ধন্যবাদ দিচ্ছি আজকে অনলাইনে যেসব আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং আমার প্রিয়জন দেখছেন কিংবা পরবর্তীতে যিনি দেখবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাকে শোনার জন্য, জানার জন্য। তো আমি বলছি, আহ, আমার জন্ম নরসিংদী, আমি নরসিংদীতে জন্ম হয়েছে আমার। আর আমার যে বেড়ে ওঠা, আমি আমি সাদাত মামুন এবং আমার লেখাপড়া বন্ধু বান্ধব যারা আছে, আমি বড় হয়েছি রূপগঞ্জে। আমার যত বন্ধু বান্ধব আছে এর ম্যাক্সিমামই হলো আহ, রূপগঞ্জের। তো রূপগঞ্জের বন্ধু বান্ধবকে অনেক ধন্যবাদ, এবং আজকে যারা দেখবেন তাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আমার ম্যাজিকটা আসলে একটা মজার একটা কাহিনী আছে, যে আমি ম্যাজিকটা এইভাবে শিখেছি যে বৃহস্পতিবার সাধারণত আমার ফাদার আব্বা সরকারি জব করতেন, আমাদের বাসায় যেতেন। তখন এই যে বৃহস্পতিবার কবে আসবে সেটার জন্য অপেক্ষা করতাম। কারণ বৃহস্পতিবার আসলে আব্বা আসবে, আব্বা থেকে ম্যাজিক দেখবো, এবং তারপরে যেভাবেই পারি আব্বাকে বায়াস্ট করে আমি ম্যাজিকটা শিখবো। আমার টার্গেট এটাই ছিল। তো এটা আমার আপনার আব্বা বয়সের সময় কত ছিল সাদ ভাই? সরি একটু, আপনি যদি বলতেন ক্লাস আপনার সিক্স বয়সটা সেভেনে কত, সিক্স এবং সেভেনে প্রথম সিক্স ম্যাজিকটা কি সেভেনে শিখলেন, এরকম। জি। ছোটবেলা থেকে ম্যাজিক দেখতাম, যেহেতু বাই বর্ন ম্যাজিশিয়ানের সন্তান। আমার বাবা একজন ম্যাজিশিয়ান, তবে শৌখিন ম্যাজিশিয়ান ছিলেন বাবা। বাবা শিখেছেন আধুনিক জাদু, যে আমরা গুরু বলি, জাদুগির আলাদিন স্যারের শিষ্য ছিলেন আমার বাবা, ওনার কাছ থেকে শিখেছেন। কি- কিন্তু আমার বাবা বিভিন্ন কারণে, সামাজিক পারিপার্শ্বিকতা হতে পারে, আবার ধার্মিকতার কারণও হতে পারে, উনি ম্যাজিককে মঞ্চে উনি শো করেননি। তো ম্যাজিককে ভালোবাসতেন দেখে উনি ম্যাজিকটা শিখেছিলেন। তো সেভাবেই যেহেতু বাবা ম্যাজিকটা শিখেছেন, আর ম্যাজিক শিখলে কাউকে না কাউকে দেখাতে হয়। উনি বন্ধুদের দেখাতেন আর আমাদেরকে দেখাতেন। আমাদের বাড়ির আশেপাশে ওনার যে ছোট, উনি সবার বড় আমার বাবা, ওনার ছোট চাচাতো বাড়িটায় যারা আছে ওরা আসতো, ওনাদেরকে দেখাতো এবং আমাদেরকে দেখাতো। তো সেই হিসেবেই ছোটবেলা থেকে ম্যাজিক দেখে আসছি। আর উনি যখন চর্চা করতেন, একটা বলতে হয় যে আগে এটা গুপ্ত একটা বিদ্যা ছিল। আব্বা প্রতি রাত্রে মশারি টানিয়ে একদম নির্জন একটা রুমের মধ্যে যে ছোট্ট একটা মোমবাতি কিংবা লাইট ছিল, লাইট বন্ধ করে, যেটা আমাদের ডিস্টার্ব না হয়, উনি ম্যাজিক প্র্যাকটিস করতেন। বিশেষ করে ব্রিলিয়ার্ড বল। ওনাদের ব্রিলিয়ার্ড বলের ডিফারেন্ট টাইপের ছিল, যদি আমার সুযোগ হয় আমি দেখাবো যে তো ওনাদের যে ব্রিলিয়ার্ড বলটা ছিল এটা টেনিস বল কেটে কেটে সুন্দর করে একটা করা, একটা থেকেই ওনার প্যারিং করতেন, ডিজে প্যারিং আচ্ছা, করতেন। এটা কি, আমি একটু আমার যে এটা কি টেনিস বলের সাইজের ছিল,
টেনিস বল তো আমরা জানি যে হ্যাঁ, আসলে একটা অনেক বড় আর কি বল সাইজ একটা। কেটে ওই দুই পাশে লাগিয়ে ফেলে, একদম ডিমের মতো মনে হয়, এবং ডিম আচ্ছা না, অনেকটা ওই টাইপের আর কি। তো ও আচ্ছা, ওইটা মানে দিয়ে উনি ম্যাজিক। একটা একটা বল কি ধরেন প্রায় এতটুকু বড়, কত ইঞ্চ হতে পারে একটা বল? একটা টেনিস বলের দুই পাশে দেখা, এই পাশে চারটা, এই পাশে চারটা, মানে পাঁচটা যদি বল হতো, দেখা গেল যে এই একটা বল, আচ্ছা, কিংবা মানে যদি একটা আমাদের এখন রেগুলার যে টেনিস বল ওই সাইজের একটা, ওই সাইজের বল দিয়ে ম্যাজিক করতেন? মাঝখানে কেটে দুই পাশ করে লাগিয়ে দিত, দেখা জি। যাচ্ছে যে তিন পাশে তিনটা ছয়টা লাগালো, আর জি। একটা মাঝখানে থাকলো। ঠিক এইভাবে আচ্ছা, ওনারা ওগুলো কেটে উনি আরেকটা বল বানাতেন এরকম কিছু বলছেন? আমি ঠিক বুঝি না আসলে। একটা তাহলে বল আপনি হয়ে কি যেত, বলছেন যে এবং এটা কয়েকটা থ্রো বল করা কেটে যেত। উনি একটা তার মতো সাইজের একটা তার পছন্দের সাইজের একটা বল বানাতেন এরকম? হ্যাঁ, একটাই বল, মানে থ্রো করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে একটাই বল আছে। সেই বল থেকে অ্যাপারিং হচ্ছে, ডিসঅ্যাপারিং হচ্ছে, দুই হাতে ব্রিলিয়ান্ট বল চলে আসছে। অসম্ভব একটা সুন্দর রুটিন। কখনো খেয়ে ফেলছে, মুখ দিয়ে বের করছে, সুন্দর একটা রুটিন ছিল। উনি প্র্যাকটিস করতেন এটা, আর আমি লুকিয়ে লুকিয়ে পিছন দিক দিয়ে দেখতাম। দেখতেন আমি কি আবার হয়? শব্দ করতাম না, করলে তো আর দেখাতো না। আমাকে প্রায় বলতাম যে তোমার কি যদি ভালো লাগে, তুমি শিখো, আগে পড়াশোনাটা শেষ করো, পড়াশোনা শেষ করে তারপরে ম্যাজিক করবে, শিখবে। এরকম আমার একটা ছিল, এবং কঠোর নির্দেশ ছিল যে আগে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে ম্যাজিকটা করতে হবে। তারপর আমি কি আপনি সিক্স চেষ্টা করি। সেভেনে কি কিছু কিছু ম্যাজিক শেখা শুরু করলেন? তারপর কি মনে আছে যে প্রথমে আপনি কি শিখলেন? হ্যাঁ, আমি যে প্রথম যখন আমি ম্যাজিক দেখতাম, দেখে দেখে নিজে নিজে আবার এই ব্রিলিয়ান্ট বলে সাহস পেতাম না। ছোট ছোট ম্যাজিক, যেমন আহ, রুমাল ভ্যানিশ, তারপরে জাদুঘর আলাদিন স্যারের যে আমরা যে থাম টিপটা এখন যে ইউজ করি, ম্যাজিশিয়ানের সবাই ইউজ করে, এই ওনার থাম টিপটা ডিফারেন্ট টাইপের ছিল। এটাকে থাম টিপ বলা যাবে না, এটা নর্মাল, এটা পাইপের মতো, পাইপই বলা যায়। আর এটার মধ্যে মাঝখানে একটু যে থ্রেড দিয়ে লাগানো, অতি সহজেই রাখা যায়। আবার এটা সহজে এটা আবার দেখা যাচ্ছে যে স্লিপ করে দিল, আবার নিয়ে আসলো, এরকম তাও এটা ভ্যানিশ করে দিয়ে দিল। তা আমি তো ওইটা করতাম না, জাস্ট ওইটা দিয়ে আমি রোমালটা দেখা যায় প্যারিং করতাম, ডিজে প্যারিং করতাম, এইগুলি করতাম। আর কয়েনের ম্যাজিক করতাম, কয়েনটা শিখিয়ে দিয়েছিল, তো ওইগুলি করতাম। আর যখন মানে নাকি আমাদের যদি স্কুলে একটা সাদ ভাই প্রোগ্রাম হলো, একটুখানি অ্যাড তখন করি যে আসলে আপনার আব্বা তাহলে বেসিকলি একটু ক্লোজ ব্যাপার হাত সাফাই এই রকম জাদুর দিকে ওনার উৎসাহটা বেশি ছিল। ওনার ম্যাজিকের মধ্যে পার্থক্য ছিল। ক্লোজ আপ ছিল, হাত সাফাই ছিল। ওনাদের জাদুঘর অডিয়েন্সের যে কোর্সটা ছিল, ভেঙে মেগে ছিল। প্রথম ছিল হলো আচ্ছা। হস্ত কৌশল। আমি একটু দেখাচ্ছি আপনাকে, সবচেয়ে দেখাবো জি। একটু, নাকি পরে দেখাবো? জি জি, আচ্ছা, পরে আমরা দেখাবো। এমন এখনই দেখাই, এখনই দেখাতে পারি আমরা, যেহেতু এই গল্পটাতে আছি আমরা। আমরা আচ্ছা, আমি একটুখানি যে আমি একটু দেখি চেষ্টা করি যে আমি নিজে কি এখান থেকে একটা course, শেয়ার করতে এটা পারি এক নাকি আর মাসের কি। কোর্স। আম, এটা জি। 1 মাসের কোর্স। এই কোর্সের মধ্যে এখন 10টা গেম আছে। লেখা হলো এই, এটার নাম হলো যান্ত্রিক ও কৌশল বিবিধ খেলা। যান্ত্রিক ও কৌশল বিবিধ খেলা, এটা প্রথম দিয়েছে তার যান্ত্রিক, মানে ছোট এটা ছোট হচ্ছে যান্ত্রিক। তার মানে এটা হচ্ছে প্রথমবার মানে এটা যন্ত্র আছে যেটা আপনার হ্যাঁ, আমরা প্রপ বেস ছোট ছোট, ম্যাজিক বলি অনেক সময় ম্যাজিক এবং এর সাথে একটু হাত সাফাই দিতে আছে। যেমন যেমন এখানে আছে যে ব্রিলিয়ার্ড বল আছে, এই যে দেখা যাচ্ছে ব্রিলিয়ার্ড বল, এর কাছাকাছি দেখা যাচ্ছে। এই ছোট ছোট যন্ত্র দিয়ে, খুব বেশি বড় না। এই যে লিঙ্কিং রিং আছে এখানে, কার্ডের ম্যাজিক আছে, তারপরে যে এই কবুতর অ্যাপিয়ারিং, ডিজঅ্যাপিয়ারিং, হেড, কয়েনের, এই ধরনের ম্যাজিক গুলি ছোট ছোট। দেখা যাচ্ছে যে এটা বলা যায় পার্লার ম্যাজিক আছে না, পার্লার ম্যাজিক, কিংবা পারলে ম্যাজিক এই মানে একটু বেশি বই বড় স্টেজ না, এর একটা না, মাঝারি ছোট, ধরনের স্টেজ এবং খুব বেশি উঁচু স্টেজ হয় না। বুঝতে পেরেছি। না না, একদম তো কাছে। ক্লোজ আপ, তো উনি তো ক্লোজ আপ একেবারে বলা যায় প্রফেশনাল পেশাদার জাদুকর হতে যা যা শিখতে হতো উনি পুরো শিখেছে। আপনার কি এখানে যদি একটু গল্পটা একটু যোগ দেন সাথে, যে যেহেতু আপনার আব্বা মানে এখন এই মুহূর্তে নরসিংদী আছে, আমরা যোগ দিতে পারছেন না, তো আপনার আব্বা কিভাবে আলাদিন সাহেবের সাথে ওনার যোগাযোগটা হলো, উনি কিভাবে শুরু করলেন, এটা যদি একটু সাথে বলতেন, কারণ আমার মনে হয় হ্যাঁ, এখানে একটুখানি অনেকখানি যোগাযোগটা স্টোরি হলো, আসবে যে আলাদিন সাহেবের কিভাবে উনি ওই সময় একটা প্রফেশনাল উনি একাই একটা একাডেমির মতো তৈরি করেছিলেন, যেখানে জি, ওনার সামনে আসতেন, সাথে উনি চিঠি দিয়ে আহ,
জজও রাখতেন, বই পাঠাতেন, তো এই পুরো ব্যাপারটা যদি একটু বলতেন কিভাবে পরিচয় হলো, আপনার আবার পুরো নামটা, উনি কোথায় চাকরি করতেন, এবং আলদিন সাহেবের সাথে ওনার যে চিরাং এর পরিচয় হলো, এবং একটু এটা যদি বলতেন। যে আমি অ্যাকচুয়াল বলতে পারবো না, তবে কাছাকাছি যেতে পারি। যে একটা চিঠির মাধ্যমে জেনেছিলাম উনি প্রথম যখন উনি শিক্ষা নিতে চায়, এরকম একটা চিঠি ছিল ওনার বরাবর। বরাবর মায়ালোক জাদুবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্র, আলীর কিল্লা, চট্টগ্রাম, জাদুবিদ্যা প্রশিক্ষণ গ্রহণের আবেদন। ওনার একটা চিঠি ছিল, গ্রহণ করার আবেদনটা এটা, এবং লেখা ছিল যে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আপনি জাদুবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রে জাদুবিদ্যা প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমার খুবই ভালো লাগে বিদায়, আমি খুবই আগ্রহী, আমি আমার জীবন বৃত্তান্ত দিলাম, আমি জাদু শিখতে চাই। তখন আব্দুল সামাদ ভুইয়া, বাবার নাম রবিজুদ্দিন ভুইয়া, এক্সেট্রা এক্সেট্রা, ওনার বর্তমান ঠিকানা, অফিসের ঠিকানা দিয়েছিলেন। উনি নারায়ণগঞ্জ থাকতেন, গাউসিয়া জুট মিল, উনি ওই কোয়ার্টারে থাকতেন, সেখানকার ঠিকানা দেয়া, মোড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ওনার বয়স তখন হলো 35 বছর যখন শুরু করেছেন। এটা সন হলো 86 সালে, 4/5/86, 4/5/86। ওনার বয়স তখন হলো 35 বছর বয়স। তখন বাবা প্রথম ম্যাজিক শিখার জন্য আগ্রহ প্রকাশ করেন। তার প্রেক্ষিতেই জাদুঘর আলাদিন স্যার ওনাকে চিঠি দিলেন যে আপনি আসেন, এসে আমার সাথে আপনি কিভাবে করতে চান, কি কি শিখতে চান, এবং আপনি কি করেন সব বিবরণ দেন। কারণ যেটা খুব একটা এক্সপেন্সিভ একটা শিল্প, এই শিল্পটা ধরেন আপনি করতে গেলে আপনার ইনকাম সোর্সেরও ব্যাপার আছে। তখন আব্বা যেহেতু একটা সরকারি জব করতেন, ভালো জব ছিলেন, উনি একটা জুট মিলের লেবার অফিসার ছিলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন। তাছাড়া ওনার অনেক আগ্রহ ছিল। যখন আব্বাকে ডাকলেন, উনি চট্টগ্রাম গেলেন, যে প্রথম ওনাকে হাতে করি ম্যাজিক কিছু নিয়ে আসলেন, ইনস্ট্রুমেন্ট দিয়ে দিল, এবং এই প্রথম যান্ত্রিকটা দিলেন। ওনার আসলে সিস্টেমটা এত ভালো, উনি জানেন প্রথম যদি কৌশল দেওয়া হয় তাহলে হয়তো বা স্টুডেন্ট থাকবে না, চলে যাবে। ব্রিলিয়ান্ট বল প্রথম তুলে দিলে তার কোনো স্টুডেন্ট থাকবে না। সেই জন্য ছোট ছোট, যাতে উনি স্টেজে ম্যাজিক করতে পারে সেরকম উনি একটা কোর্স দিলেন। এটা দেয়া ছিল যে হলো 1 মাস। আপনি কি 1 মাস আপনি কি পর বইগুলা পড়েছেন সাদ ভাই? ওনার যে কোর্সের বইটা আপনার কাছে আছে, আপনি কি বইটা পড়েছেন? এখানে 10টা গেম আছে, 10টা গেম। জি, যেমন আমি একটা বলি, আবার নির্দেশ দেওয়া আছে সুন্দর একটা একটা চমৎকার একটা, যেটা আমাদের উলফাত কবির স্যার আমার কাছে ফটোকপি করে নিয়েছিলেন। যে লেখা ছিল, নির্দেশ আছে জাদুকর হতে গেলে কি করতে হবে। চমৎকার একটা বাণী ছিল ওনার। একটা বাণী আমার খুবই ভালো লাগে, যে জাদুকর হতে গেলে কি করতে হবে, কি কি দরকার, উনি এটা সুন্দরভাবে লিখে দিয়েছেন। এবং ওনার একটা কথা ছিল যে আমি, কথা এরকম ছিল, আমি হয়তো বারবার এলাকা ছিল, 10টা জানি, অনেক জানি দেখাতে পারি না, তাহলে আমি জাদুকর নই, একটা জানি একটাই পারি তাইলে জাদুকর হই, এরকম একটা কথা ছিল। আমি দেখাবো, আমার প্রায় লেখা ছিল এই কথাটা। এবং কি কি ইনফরমেশন সাদ ভাই আমি আপনার থেকে নিব, যাতে ওই যে এই পেজটা একটু রাখবো, যাতে, কারণ ওই ধর এখানে অলরেডি হাইব ভাই, উলফাত ভাই সাথে আমরা একবার করেছি ইন্টারভিউ, এবং ওনারা দুজনই আলাদিন ভাইয়ের খুবই কাছের মানুষ ছিলেন। এবং আমরা জানি যে আমাদের যে উলফাত ভাই এখন আর নাই, কিন্তু উলফাত ভাইয়ের লাইফে একটা বড় পার্ট হচ্ছে আলাদিন, ম্যাজিশিয়ান আলাদিন। আর ওই হিসেবে আপনার লাইফের একটা বড় পার্ট। তো সাদ, আপনি যদি বলতেন যে আপনার আব্বার থেকে আপনি কখন প্রথম ম্যাজিকটা শিখলেন, কি শিখলেন, এবং আপনি স্টেজে এটা কবে দেখালেন, এবং আপনি এটার পর আস্তে আস্তে আরো ইন্টারেস্টে কিভাবে আসলো? হ্যাঁ, আনঅফিসিয়ালি আমি, বাবা যেগুলি করতেন বৃহস্পতিবার, আমি সেগুলি শিখতাম। কিন্তু অফিসিয়ালি শিখেছি হলো প্রথম, যেটা আমি বলেছিলাম যে আব্বু আমি ম্যাজিক শিখতে চাই, আমি তো দেখাতে চাই বন্ধুরা, আমার খুব ভালো লাগে। তখন উনি আমাকে ফার্স্ট যে ম্যাজিকটা দেখালেন সেটা হলো, আমার খুবই ভালো লেগেছিল। একটা সিল্কের মধ্যে সেফটি পিনটা লাগিয়ে দিল, লাগিয়ে দিলে বললো যে 1 2 3 দেখা যাচ্ছে যেটা অতি সহজে সরে যাচ্ছে। একটা সেফটি পিন দিয়ে লাগিয়ে দিলে তো সরার কথা না, কাপড়ের মধ্যে লাগিয়ে দিলে এটা কাপড় ছিঁড়ে তারা যাবে না, এটা আটকে থাকবে। যেমন একটা, যদি আমি এখানে একটা সেফটি পিন লাগিয়ে দিই, এটা কাগজ ছিঁড়ে যেতে হবে, আদারওয়াইজ সরবে না। দেখা যাচ্ছে উনি মুহূর্তে ধরার সাথে সাথে এটা চলে আসছে, এদিকে চলে আসছে, আবার দেখা যাচ্ছে অটোমেটিক। ভালো লাগলো ম্যাজিকটা। তারপরে এই ম্যাজিকটাই এই প্রথম শিখলাম।
পরে এই ম্যাজিকটা বন্ধু বান্ধবদের করলাম, ওরা খুব খুশি হলো। খুশি হওয়ার পরে আর এইসব ম্যাজিক তো আর মঞ্চে করা যাবে না, এই বন্ধু বান্ধবদেরকে দেখালাম। তখন তো আমরা কিভাবে শিখলি। তারপর সেফটি পিনের ছিল একটা জয়েন্ট এবং খোলা, সেটা উনি শিখিয়েছিলেন। হ্যাঁ, এইগুলি দিয়ে প্রথম আমাকে শিখিয়েছিল এবং এটার পর বলেছিল আপনি স্টেজে শো কবে করলেন? কারণ আমি শুনেছিলাম যে আপনি অনেক আগে থেকে স্কুল লাইফ থেকে স্টেজে হ্যাঁ শো তখন করছেন। নাকি আমাদের আমার মনে আছে আমি ক্লাস সিক্সে পড়ি, হ্যাঁ একদম ছোট। স্যার বলছে তোমাকে কিছু করতে হবে। তো আমি তো সত্যি কথা সবার ছোট ছিলাম, এমনি সাইজে খুবই ছোট, ভয় পাচ্ছিলাম যে কি করবো। তখন একটা ম্যাজিক দেখেছিলাম, এটা হলো স্টেজের মধ্যে উঠে ছোট্ট একটা ম্যাজিক, সেটা হলো আহ, রুমাল দেখা যায়, রুমাল ভ্যানিশ। এটা হলো তাদের আলাদিন স্যারের ছিল, রুমাল ভ্যানিশ, এটাকে জাদুর কাঠির ছোঁয়ালে ভ্যানিশ হয়ে ফুটে উঠেছিল। খুবই সংক্ষিপ্ত ছোট ম্যাজিক ছিল। এবং আমি সিক্সে পড়ি, আপনি বুঝতেই পারছেন যে আমি সিক্সে পড়ি, খুবই ছোট একটা হ্যাঁ ছিল। হ্যাঁ, খুবই ছোট। তখনই মন এটা পরে কি আপনার আস্তে আস্তে আরো ইন্টারেস্ট শুরু হলো ইয়ে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, জাদু নিয়ে? এটা দেখার পরেই যখন বন্ধু বান্ধবরা বললো না ভালো তো ম্যাজিক করেছো, কারণ এটা তুমি কিভাবে শিখলা, তখন আগ্রহ হলো। ওরা বললো আমাকে শিখাও। কিন্তু স্ট্রিক্টলি নিষেধ ছিল, এটা শিখানো যাবে না, কাউকে শেখানো যাবে না, এটা স্ট্রিক্টলি নিষেধ। এটার পর কি আপনার জাদু কি আব্বাকে থেকে আপনি, উনি যেমন আলদিন আম, সাহেবের থেকে উনি একটা স্ট্রাকচার ওয়েতে নিয়মতান্ত্রিক ভাবে শিখছিলেন, আপনি কি আপনার আব্বার থেকে ওইভাবে শেখা শুরু করলেন? আপনার আব্বা সেই অর্থে সম্ভবত আপনার প্রথম গুরু। হ্যাঁ, এবং তারপরে যখন বললাম কেমন হয়েছে, তখন টুকটাক এই বন্ধু বান্ধবদের এই যে এই কলেজে স্কুলের প্রোগ্রামে আমাদের একটাই প্রোগ্রাম হতো, সেটা হলো 16ই ডিসেম্বর কিংবা 26শে মার্চ। আর দুইটার বেশি প্রোগ্রাম হতো না। মাঝে মধ্যে আবার 16ই ডিসেম্বর মিস করতো, কিন্তু 26শে মার্চের প্রোগ্রামটা রেগুলারই হতো, এই প্রোগ্রামটা রেগুলার হতো। তখন এই ম্যাজিক গুলি হতো, বিশেষ করে গানের পাশাপাশি আহ, আহ, এই ছোট ছোট ম্যাজিক আর কি। এভাবেই চলছিল। তারপরে যেটা একটু বড় হলাম এবং বাবা বলছিল বারবারই, দেখো পড়াশোনা করতে হবে, তারপরে শিখতে হবে। ও আরেকটা ম্যাজিক আমাকে শিখিয়েছিল, এটা মঞ্চের ম্যাজিক। সে পরবর্তী সময়ে যখন একটু বড় হলাম ক্লাস 7-এ পড়ি, তখন মিররকে ই করা, ছেদ করা, ছুরি দিয়ে দেখা যাচ্ছে একটা মিররকে, আয়নাকে এদিক দিয়ে আহ, ওই দিক দিয়ে বের করে দেয়, এরকম ছিল আর কি। একটা মিররকে ছেদ করা ছুরি দিয়ে ম্যাজিকটা ওনার, এটা জাদুঘর আলাদিন স্যারেরই দেয়া ছিল, ওনার নিজের দেয়া, এবং আব্বা নিজে বানিয়ে নিয়েছিল। আর একটা মজার ব্যাপার হলো, ওনার ম্যাক্সিমাম ম্যাজিকের প্রপস গুলি ওনারা নিজেরা বানাতেন। আমাদের এখন তো আমরা নিজেরা দোকান থেকে দিক থেকে সেদিক থেকে কালেক্ট করি, তখন সেই সুযোগটা ছিল না। আমি বিভিন্ন এটা একটা ইতিহাস থাকতো। জিনিস, জি, ওনারা অনেক কষ্ট করতো আগের কালে জাদুকর আসলে যে কষ্টটা করতেন, জি জি জি, আমার অনেক মনে হয় কষ্ট। এখনকার জাদুকরই কষ্ট করেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেহেতু আপনার বললেন যে আপনার আব্বা একজন মানে শৌখিন ম্যাজিশিয়ান ছিলেন, উনি পেশা হিসাবে বিভিন্ন কারণে নেন নাই। তো আমার ওস্তাদ মাইনুল খান একটা কথা বলেছিল যে ম্যাজিকটা আসলে বাঁচায় রাখার একটা বড়, বাঁচায় রাখেন শৌখিন ম্যাজিশিয়ানরাই, কারণ যার পেশাদার হয়ে গেলে আপনি সব সেট ম্যাজিক থেকে অন্য কিছু সহজে করেন না। কারণ আপনাকে যেহেতু একজন ভাড়া করেন, আপনি চান যে সে একজন আপনি আপনার সবচেয়ে শেয়ারটা দিতে গিয়ে আপনি কয়েকটা ম্যাজিকের মধ্যে বাধা পড়ে যান। তো এই জন্য বলে ম্যাজিক ম্যাজিক বাঁচায় রাখে আসলে শৌখিন জাদুকর। এবং এই জায়গায় আমি বলতে চাই সাদাত ভাই যে স্পেশালি আমার মনে হয় যে আপনাকে আমি সবসময় দেখি নতুন জিনিসপত্র করতে, প্রত্যেকবার আপনার থেকে অন্য জিনিসপত্র করতে দেখেছি। আপনি কিন্তু যে এই পাশ্চাত্য সেট থেকে করবে শুধু তা না, আপনার এখানে মনে হয় আপনার ম্যাজিকের প্রতি ভালোবাসাটা, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এটা চরম সত্যি কথা। ছোটবেলা থেকেই ম্যাজিক কিন্তু আমি জানতাম, যেহেতু বাবা ম্যাজিশিয়ান, জানতাম। কিন্তু যখন মাঠে দেখতাম কেউ আসতো, মানে ম্যাজিক কিন্তু তখন একটা বিশেষ করে হাটেই বেশি হতো আমাদের সময়। যে আমাদের একটা হাট হতো, হাটে শুধু ম্যাজিকটা দেখার জন্য যেতাম। কারণ জ্ঞান মানে কিভাবে প্রেজেন্টেশনটা করে, কি ম্যাজিক করে। হ্যাঁ, যেহেতু বাজারে ম্যাজিকগুলো সিলেক্টেড ছিল, মাত্র 3-4টা ম্যাজিক ওরা ঘুরে ফিরে করতো। কিন্তু আমার একটা আগ্রহ ছিল যে বাবারটা তো শিখবো, আরো শিখবো, এরকম একটা প্ল্যান ছিল আমার। এবং আচ্ছা সেভাবেই আমার একটা স্বপ্ন ছিল একটা সময়, আচ্ছা, যে আমরা একটু আমি অনেক আচ্ছা ওই বড়। গল্পটা আগে যাই। সাদ ভাই, যে আপনি তো স্কুলে তারপর কি রেগুলার ওই ওই শোটা তো ভালো হলো নিশ্চয়ই, একটা আপনি ভালো ম্যাজিক করেছেন, ওই হ্যাঁ, শোটা বেশ জি ভালো হলো, ভালো। এরপর কি আপনি আরো শো করা শুরু করলেন স্কুল লাইফে? আহ, সেটা করার পরে যখন সবাই ভালো বলতে থাকলো,
তখনই চেষ্টা করলাম যে না, এটা ম্যাজিকটা করব। আর আরেকটা কারণ ছিল যে আমি গান ভালো পারতাম না। গানটা কেন পারতাম না, দেখা যাচ্ছে গান ভুলে যেতাম, তার ভুলে মানে আপনার যেতাম গানটা কি ভালো পারেন, গানটা পছন্দ আপনার, কিন্তু আপনার গান ভুলে যেতেন পারতাম বলে না। গেতে সমস্যা, এরকম চাল ভাই? হ্যাঁ, সুর তাল লয় আর সব এটা ঠিক ছিল, কিন্তু আমি গানের কলি ভুলে যেতাম। আচ্ছা যার সাথে জন্য আপনার থেকে আমরা গান শুনবো পরে, বাট হ্যাঁ, যার জন্য না, না, কলি ভুলে যেতাম। তখন আমার মনে হলো না, আমার তো ম্যাজিকটাই ভালো লাগে, কারণ ম্যাজিক একটা নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে আছে, এর মধ্যেই আমি আমি মনে হয়। এবং তখন একটা ডিমান্ড ছিল ভালো। গান তো 10 জন গায়, 20 জন গায়, এর মধ্যে কম্পিটিশন। আর আমি একটা ছোট একটা ম্যাজিক, এটা নিয়ে আমি দাঁড়িয়ে যাই, আমি আমার ছাড়াতে কেউ নাই, ওয়ান এন্ড অনলি। এবং সবাই এটা আগ্রহ যে থাকে আসলে, যে এবং এটা একটা জাদুর একটা বড় ইয়ে, মানে গান গাইলেও কিন্তু বলবে তার জাদুকরী কণ্ঠ। হ্যাঁ, আপনাকে হ্যাঁ, বলবো হ্যাঁ, আপনার সুরেলা জাদু, এটা বলবে না। তার মানে কিন্তু আপনার সাথে আপনার কে কারোর সাথে তুলনা করবে না, অন্যদের আপনার সাথে তুলনা করবে। তার একটা জাদুকরী গিটার বাজাচ্ছে, তার সে এই নায়কটা পুরো, তার এই অ্যাক্টিং পুরো ম্যাজিক্যাল এরকম বলে। কিন্তু তার বলে না যে তার এই ম্যাজিকটা পুরা এই সাকিব খানের মতো অ্যাক্টিং, এরকম আসলে বলে না। তার মনে হয় এই জায়গাতে আমরা একটা হয়তো মেনটেন করতে পারি না, কিন্তু মানে ম্যাজিকের স্ট্যান্ডার্ড কিন্তু সবসময় অনেক হাই। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি অবাক করে, এটার পর আপনি কলেজে গিয়ে কি আপনি আরো শেখা যে শুরু করলেন, বা স্কুলের পরে আপনার সোর্সটা কোথায় পেলেন? কারণ আপনার আব্বার, আপনি বলছেন আপনার আব্বার যেটুকু জানেন আপনি আরো শিখতে চান। না, আমার আপনার আমার আপনার আব্বাই source ছিল। আমার আব্বাই সোর ছিল আমার মেন, কারণ ওনার কাছে এত ম্যাজিক ছিল। কারণ উনি তো দেখা যাচ্ছে যে বললাম না, 2 মাস পর পর 3 মাস পর পর উনি যে যে অনেক অনেক ম্যাজিক নিয়ে আসে, যে একটা ইয়ের মধ্যে কোর্সে থাকে 10টা 12টা করে ম্যাজিক থাকে, আমি কয়টা প্র্যাকটিস করতে পারি, ঠিক না? এরকম আমি একটু দেখাচ্ছি যে এই যে পুরো 1 বছরের কোর্স, 1 বছরের কোর্স, এখানে মিনিমাম 100 ম্যাজিক আছে, ছোট বড় মিলিয়ে। তো 100 ম্যাজিক তো চারটে দিনের কথা না, এগুলি প্রপস রেডি করা এবং হাতের কাছে পাওয়া যায় এরকম ম্যাজিক গুলি। দেখা যাচ্ছে এই একটা ছিল রিং, বালা, জি। এর হাতে রিং, রিং এর মধ্যে দড়ি, এই অভিনব বলে এটাকে, চুরির অভিনব উম, স্থানান্তর এরকম আর কি। আমার নামটা ডিফারেন্ট টাইপের। জাদুকর আলামিন স্যারের যে নামগুলি ম্যাজিকের বলে যে তরলকিত রোমাল, সে রোমালটার ভিতর দিয়ে একটা দেখা যাচ্ছে যে কিছু একটা ঢুকে যাচ্ছে, একটা সিল্ক ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, যেটা আমরা অনেক পরে এটা পেয়েছি। এই ওনার এই ম্যাজিক গুলিতে ছিল, এত সিম্পল সিম্পল উপায়ে উনি ম্যাজিক গুলি করতেন। হাতের কাছে যে যেগুলি ছিল সেগুলি দিয়ে এই ম্যাজিক গুলি করতেন। তো আমার খুব ভালো লাগতো, আমি নিজে নিজে টুকটাক এটা সেটা নিয়ে নিয়ে আমি আমি ম্যাজিক করার চেষ্টা করতাম। তারপর রূপ কাটিং ছিল, রূপ কাটিং হাতে কাছে পাওয়া যায়, সিলার হলে হয়ে যায়। অনেক ম্যাজিক আছে ওনার, যে যেখানে আমরা ঘরের জিনিসপত্র দিয়ে ম্যাজিক দেখাতে পারি, এরকম অনেক ম্যাজিক আছে ওনার। তো আমি সেগুলি টুকটাক আপনার প্র্যাকটিস এখান করি। থেকে আর শেষ হয়। আর হ্যাঁ, এটা ওইভাবেই আপনি ওইভাবেই একটু শেখা। বড় শো কি আপনার কি মনে হচ্ছে স্কুল শের বাইরে একটু, মানে স্কুলের শোটা তো আপনার অনেক সময় আমরা অটোমেটিকলি পাই, যে না, স্কুলেও যেখানে ছোট ধরেন ছোট যে শো ছিল, হ্যাঁ, আপনি কলেজে বাইরে যখন কি গেছি, কোনো বড় শো শুরু করলেন, আর কি মনে না আছে কোনো একটা কলেজে বড় একটা শো? বা না স্কুলের শো কলেজের খুবই আগে আমি বড়, এটা বড় শো, আসলে। কলেজের আগে কলেজের আগে বড় শো পাইনি। যখন কলেজে আচ্ছা, গেলাম কলেজের আপনি নবীন, যদি কলেজ ওই স্টোরিটা একটু আগায় যেতেন, যে আপনি কলেজ, আপনি এর মধ্যে আমি শুনলাম যে আপনি স্কুলে প্রথম শো করলেন, বাবার থেকে ম্যাজিক শেখা আরো ভালো করে শুরু করলেন, ওনার যে সোর্স আছে মধ্যে আরো ম্যাজিক শিখলেন। এটার পর কলেজে আপনি কোথায় গেলেন, এবং আপনার ওই ম্যাজিকে কি 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 পরিবর্তন আসলো? হ্যাঁ আপনি যখন কলেজে বড় শোটার পরিবর্তন। সাথে বলতেন একটু। স্কুলের যে ম্যাজিক গুলি ছোট ছোট ম্যাজিক, একদম পার্লার টাইপের ম্যাজিক গুলি ছিল। এটা মঞ্চ দেখা যাচ্ছে যে তখন তো জাস্ট দেখাতে হবে একটা জিনিস, দেখালাম। যখন কলেজে আসছি তখন একটা মন যখন একটু বলে নি, আহ, আব্বা বলেছিলেন তুমি ম্যাট্রিক পরীক্ষায় যখন তুমি ভালো রেজাল্ট করবে, তখন তোমাকে আমি এমন এমন কিছু ম্যাজিক শেখাবো, যেটা তুমি তুমি অনেক বড় বড় ম্যাজিক শেখাবো এবং তোমার ভালো লাগবে। কিন্তু সেক্ষেত্রে আমার ম্যাট্রিক পরীক্ষার আগে তোমাকে আমি কিন্তু এগুলো অ্যালাউ করবো না। ওনার এটাই ছিল ম্যাট্রিক পরীক্ষার। আলহামদুলিল্লাহ ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, স্কুল থেকে ভালো রেজাল্ট হয়েছে। আহ, তারপরে যখন কলেজে ভর্তি হলাম, দেন আব্বুকে বললাম আব্বু, এই নবীনবরণ অনুষ্ঠানে আমি ম্যাজিক দেখাতে চাই। তখন নবীনবরণ এর জন্য উনি ম্যাজিক আমাকে তৈরি করে দিয়েছিলেন, এটা এটা দেখাও। খুবই ভালো করেছিলাম। এই তারপরেই আমার পরিচিতিরা আসছে, অনেক বন্ধু বান্ধব বলেছে এই দারুণ করেছিল, এই দারুণ আপনি দারুণ। যদি একটু আমার একটা বলতেন যে আপনার, আর এই যেহেতু একটা, আপনি একটা কি বলে একটা
আগ্রহ তৈরি করে দিয়েছেন যে আপনার আব্বা আপনাকে একটু লোভ দেখিয়েছিল যে আপনার এসএসসির পরে কিছু ভালো ম্যাজিক শিখাবেন, আপনি বলতেন কি এক দুইটা ম্যাজিকের নামটা শুধু বলতেন, আর আপনি কি ওগুলা পরে আপনার শোতে নিয়ে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি ম্যাট্রিক যখন কি আমি প্রথম এসে ম্যাজিক করি, আমার 4-5টা ম্যাজিক করি, এর মধ্যে 2-3টা মনে আছে, বেশি মনে নেই। একটা ছিল হ্যাঁ ফেদার ওইটাই কালার বলেন, চেঞ্জ, ফেদার কালার চেঞ্জিং যে একটা একটা ম্যাজিক ক্লাসিক, মনে আছে। একটা ক্লাসিক ম্যাজিক ট্রিক। জি। হ্যাঁ, আরেকটা ছিল আমার ওই তাস দিয়ে টাকা বানানো। এটা উনি বলেছিলেন, জাদুগির আলাদিন স্যার ওনাকে দিয়েছিল। তো ওই ম্যাজিকটা আমি করেছিলাম এবং সবাই প্রশংসা করেছিল। মানে এত রিয়েলিস্টিক মনে হয়েছিল যে একটা খালি একটা বক্সের মধ্যে দেখা যাচ্ছে, এর মধ্যে কিছু কার্ড দিল, টাকা হয়ে গেল এবং টাকা উঠছে, বাতাস ফু দেওয়ার সাথে সাথে টাকাগুলি উঠছে। অন্যরকম একটা ইলিউশন ক্রিয়েট করেছিল। তো এই ম্যাজিকটা করার পরে দর্শক দেখা যাচ্ছে যে আমার যারা বন্ধু বান্ধব ছিল, সিনিয়র যারা ছিল, ওরা বলছে তোমার এটা কি ম্যাজিকটা আপনি দারুণ হয়েছে। এটা আপনার কলেজে দেখালেন তাই তো সাদ ভাই? কলেজটা কি আপনার রূপগঞ্জে ছিল নাকি আপনি তখন ঢাকায় চলে এসেছেন অলরেডি? পাড়া ডিগ্রি কলেজে দেখালাম। বন্ধু বান্ধব তখনই পরিচয় হয়ে গেল যে আমি ম্যাজিক করি। আর ইন দ্য মিন টাইম আরো একটা হলো, এরপরে সবাই জানে আমি ম্যাজিশিয়ান, ম্যাজিক করি। তারপরে অনেক আরেকটা কাহিনী আছে, সেটা না বলি, অন্যদিকে না যাই। যে আচ্ছা। ও, রূপগঞ্জে আমার বন্ধু ছিল, আর আমার সে মনে আমি হয় যেদিন যেহেতু আপনি এইটুকু বলেছেন সাদ ভাই, আপনার পুরো স্টোরিটা আসলে আমাদের শোনা দরকার। আপনি পুরো তাহলে হ্যাঁ আপনি একটু রূপগঞ্জে আপনি কলেজ করার শুরু করলেন, কলেজে গেলেন, না কলেজে আপনি তখন একটু আরো ভালো এবং একটু আমি বলবো যে একটু দেখা যায়, একটু আরো একটু ভিজুয়াল ম্যাজিক শুরু করলেন আপনি, এবং তারপরে কি হলো আসলে? আপনি কি এরপর কি কলেজটা পর্যন্ত রূপগঞ্জে থাকলেন নাকি আপনি কোথাও চলে গেলেন? এইটা করার পরে আহ, আমার আব্বা বলেনি যে উনি ম্যাজিকটা এই প্রোগ্রামে আসছেন। বুঝতে পেরেছেন? আব্বার কত জি। আগ্রহ ছিল। আমার আব্বা ওই প্রোগ্রামটায় গিয়েছিলেন এবং ওই প্রোগ্রামটা উনি জি। দেখা যায় আমাকে কিন্তু বলেন, উনি ওনার বন্ধু বান্ধব নিয়ে ওই প্রোগ্রাম দেখার জন্য গিয়েছেন কলেজে। এবং দেখে এসে সবাই যখন ক্লাস দিচ্ছিল, সবাই এই প্রশংসা করছিল, তখন আব্বা বলেনি, বাসায় আসছি, আসার পরে বলতেছি যে এই তোমার আমার আমার বাবা আমার আমার আব্বা খুব ফ্রি, এত ফ্রি বলার বাইরে। জি। আহ, আহ, বাবা এবং আমার আব্বা সো ইয়াং, দুজন যখন একসময় চড়তাম, একসাথে যাইতাম, সবাই বন্ধুর মতো, একদম বন্ধুর মতো। আমি আমার মনে আছে আমি যখন মাস্টার্স পাশ করছি তখনও আমি আব্বুর গলায় ধরে জাবড়িয়ে ধরে ঘুমাতাম, এরকম ছিলাম। আব্বার খুব প্রিয় ছিলাম, একমাত্র সন্তান তো। তাছাড়াও এমনি আমি আব্বার খুব ভক্ত ছিলাম, আব্বু আমাকে প্রচন্ড ভালোবাসতেন, এখনো বাসেন, অসম্ভব ভালোবাসেন। ও আব্বার সাদ, তার মানে মানে আপনার সরি আমি যে জিজ্ঞেস করা হয় না, আপনার কোনো ভাই বোন নাই সাদত ভাই? হ্যাঁ আছে, আমার আমার বড় একটা বোন আছে, আর ছোট 2 বোন টুইন, ওরা জমজ, আরেক একটা ছোট আছে। ও, আপনি একমাত্র বড় সন্তান, আপনি একমাত্র ছেলে আপনি? একমাত্র ছেলে সন্তান, একমাত্র ছেলে হ্যাঁ। সন্তান। এবং আমার কতটুকু আপনি জিজ্ঞেস, ভালোবাসতাম। আপনার বোনরা কি কেউ ম্যাজিক শিখেছিল পরে? আপনার বোনরাও কি কেউ ম্যাজিক? ওরা ওরা কেউ শিখে নেয়, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা কেউ তো শিখেনি। সাথে এখানে আপনি এরপর কি একটা কোন একটা স্টোরি আপনি বলতে গিয়ে বললেন না, আপনি কি আপনার জোর করার আচ্ছা তো কোনো ওয়ে না বলি। আপনার? আপনি আমার আপনার হ্যাঁ, বাসায় বাসায় না, আপনার পাশে নাই যে আপনি ধরে বলবো সাদ ভাই বলেন, এরকম করে বলার কোনো উপায় নাই, আচ্ছা আচ্ছা কিন্তু তারপরে আচ্ছা একটু বলছি। জোর করে সাদ ভাই যদি একটু বলে দিলেন, আচ্ছা, বলতেন। সেটা হলো যেহেতু নবীন বরণে আমি একটা ম্যাজিকটা করেছি, মোটামুটি একটা সবার মধ্যে একটা মামুন 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 ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান দারুণ ম্যাজিক করেছে। তখন আমারই এক ক্লাসমেট, ওর নামটা বলা মনে হয় ঠিক হবে না, হ্যাঁ, আচ্ছা এটা নামটা রিকোয়েস্ট বলুন, করবেন, নাম বলার কোনো কারণ নেই, হ্যাঁ নাম প্লিজ নাম বললেন না, হ্যাঁ। নামটা না বলি। তখন তার একটা আগ্রহ হলো যে মামুন ম্যাজিক করেছে, আমি ম্যাজিক শিখবো। তারপরে সে অন্য জায়গাতে ম্যাজিক শিখে আমাদের আহ, সে বড় বড় ইনস্ট্রুমেন্ট নিয়ে ম্যাজিক করতে আসছিল। তো ম্যাজিকটা ভালো হয় না, যেমন বোটা নিয়ে এসে একদম নষ্ট, কিছু কিছু ম্যাজিক একদম নষ্ট করে দিয়েছে। তখন আমি সিম্পল শুধু যে 3 কাট বন্টি নিয়ে আমার একটা ছিল, সবসময় আমার মানি ব্যাগে একটা তাসের একটা ম্যাজিক থাকতো, একটা 3 কাট বন্টির একটা ম্যাজিক ছিল। আমি ইনস্ট্যান্ট ওইটা উঠে ম্যাজিকটা করলাম, করার পরে দর্শক যারা বন্ধুরা ছিল সবাই তা আমার নিয়ে চিল্লে আসছে। কারণ আমি তো ওই দিন প্রোগ্রাম করার কথা না, কলেজের মধ্যে সে দেখাবে,
হঠাৎ করে প্রিপারেশন ছিল না, সে মামুন ম্যাজিক করছে, সে ম্যাজিক করবে। তো আমাদের একটা কলেজের মধ্যে ক্লাস অফ ছিল, সবাই স্যারকে বললো স্যার আমি ওই ম্যাজিক দেখাবো আমি। তো স্যার বলে ঠিক আছে, গুড, ভেরি গুড, ম্যাজিক দেখাও। তো ম্যাজিক দেখতে সে ভালো করতে পারেনি, খুবই বাজে করেছিল। তো আমি তাকে ওই সময় আমি 3 কাট মন্টি দিয়ে ওর থেকে খুব ভালো করেছিল, এবং দর্শকদের বললাম যে আসলে ম্যাজিকটা এরকম, ওটা শুনবেই না, ভুয়া 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 শব্দ শুরু হয়েছে। যখন আমি আবার এটা করে একটু প্যাচ দিয়ে একটু নিয়ে আসলাম, তখন আবার সে ম্যাজিকটা করেছিল। তো এই হলো আমার ওইখানকার ম্যাজিক। তারপরে আরো একটা জিনিস ছিল যে আমি যখন নবীন বরণের প্রোগ্রামে ম্যাজিকটা করেছি, সেখান থেকে আমি কয়েকটা ম্যাজিকে আমি দাওয়াত পেলাম, জন্মদিনে ছিল, মোটামুটি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছিলাম। তখন তো মানে করে আর কি, যাকে বলা হয় অনারিয়াম নিয়ে করা আর কি, এটা খুব বেশি আপনি বলা মানে যাবে না। যত কমই হোক একটা আপনার একটা ভালোবাসার জিনিস, এটা করে আপনি অর্থ পাচ্ছেন, এটা যে একটা কত বড় ম্যাজিক করাটাই একটা বড় সম্মান আসলে, যে আমাকে সুযোগ দিচ্ছে, মানে তাদের সময়টা আমাকে দিচ্ছে আমার জিনিসটা দেখার জন্য, এটাই তো একটা বিশাল সম্মান। এরপরে যে টাকা দিচ্ছে এটা একটা এক্সট্রা পাওয়া, তো ওইটাও আরেকটা সম্মান। ওইটাও আরেকটা সম্মান যে আমার জিনিসটা তাদের প্রয়োজন, না প্রয়োজন হলে তো আপনাকে টাকা দিত না। তো এটা আমার এটা সম্মানে, আমার তো এই জন্যই সম্মানে যে আমার কাজটার প্রতি তার একটা ভালোবাসা দেখাচ্ছে, যে এটা প্রমাণ যে জাস্ট একটা লোককে নিয়ে এসে করলাম তা না, এটা আমার দরকার, এটা বোঝা যায় আমাকে টাকা দেওয়া মানে আমাকে তার দরকার। এখানে একটা তো আমি এই যে একটা সার্চ ভাই, যে আসলে ম্যাজিকটা সিক্রেটটা আপনি বললেন যে আপনার ফ্রেন্ড হয়তো সাদা দেখিয়েছে, আমি দেখাবো বলে জিনিসপত্র কিনে নিয়ে শুরু করে দিল। কিন্তু অনেক সময় আজকালকার অনেক ম্যাজিশিয়ানও করেন যে জিনিসপত্র কিনে দিতে চলে আসে, কিন্তু ম্যাজিক আসল যে ভালো ম্যাজিকের প্রতি ভালোবাসা থাকলে তখন ম্যাজিকটা উঠায়। সে যখন এটা ওস্তাদ হয় তখনই সেটা সেই যে করার সাহস পায় আমার মনে হয়। আর আপনি মন্টে বললেন, আপনি এখনো তো একই ওই মন্টে না করলে অন্য মন্টে আপনি করেন, আপনার কিছুদিন আগে স্টেজে দেখেছিলাম যে ওইটাতে করেছিলেন। আমার ওই যে আমার পকেটে স্টিল নাও, মাঝখানে তো আমি অনেকদিন ম্যাজিক থেকে দূরে ছিলাম, তখনও আমার মানি ব্যাগে একটা দুইটা ম্যাজিক থাকতো, মাস্ট। কারণ ম্যাজিকের ভালোবাসার প্রতি, যে ম্যাজিককে ভালোবাসে। এখানে আমি আপনাকে একটুখানি থামবো শুধু এখানে। আহ, আহ, সেলিম আহমেদ লিখেছে খুব ভালো। সেলিম আরো যদি কেউ আপনার সেলিমকে না চেন, সেলিম আমরা বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় জাদুকরদের একজন। আমি ওর স্টেজে ম্যাজিক দেখে সত্যিকার মুগ্ধ, এবং আমার জানার মতে সে নিজে খুব ম্যাজিক বানায়। সেলিম দেখেছে, এটা তো খুবই ওদের জন্য খুবই আমি বলবো যে খুব এই সম্মানটা দিয়েছে সেলিম, থ্যাংক ইউ। আর ফরিদা বেগম বলছে ভালো লাগছে, উনি এটা বলতোই কারণ উনি আমার মা। আর লাস্টে সাবা হক, হ্যাঁ, আর সাবা হক অনেক অনেক আপনার লাইফে অনেক খুবই স্পেশাল। আর অনেক নিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রফেশনাল ম্যাজিশিয়ানদের একজন, এবং ওর ওয়াইফ টিশার সাথে ম্যাজিক করে বাংলাদেশের এখন প্রবলি প্রপার কাপল ম্যাজিশিয়ান, যেখানে হাজবেন্ড ওয়াইফ একজন দুজনই মানে প্রশিক্ষণ প্রাপ্ত ম্যাজিশিয়ান, যারা আলাদা আলাদা করে শো করেন, একসাথেও শো করে। আর অনেকের একটা শো আসছে সম্ভবত ম্যাজিশিয়ানস গসিপ নামের। তো আমি আসলে অনেকে একটা লিঙ্ক পাঠাবো, খুবই ভালো হয় যে অনেকে একটু পরে জয়েন করুক, কারণ আপনি যে বললেন যে কিছুতে আপনি ম্যাজিকের কি দূরে ছিলেন, এই এই কাহিনীর পরে অনেকটা একটা অনেক খুব গুরুত্বপূর্ণ ওই জায়গাটায়। হ্যাঁ, আর আমি একটু অনেককে লিঙ্কটা পাঠাই, যদি অনেকে এখন থাকে তা হোপফুলি অনেক একটু আসবে, যাতে একটা পার্ট আমরা ওই সাল ভাই আপনার লাইফে তো অনেকের পার্ট অনেক ইম্পর্টেন্ট, যেহেতু ওই পার্টটা যেন ওর থেকে শুনতে পারলে খুব ভালো হয়। আর সাথে আছে এই জায়গায় আমরা আবার শুনতে আসি, আপনি কলেজে ম্যাজিক করছেন, আপনি এখন হিট সোজা কথায়, কারণ ওই সময় ম্যাজিশিয়ান খুবই কম, আপনি এখানে সম্মানীয় পাচ্ছেন। তারপর আপনাকে ফ্রেন্ড মহলে আপনাকে লোকে হিংসা করছে, হিংসা করে অন্য ম্যাজিশিয়ান তৈরি করে দিচ্ছেন আপনি। তো এরপরে কি হলো, আপনি তো কলেজ পাস করে তারপর আমি জানি ঢাকে আপনি জগন্নাথে ভর্তি হলেন। পরে আপনার কিছু আরো ভালো কিছু বলেন স্যার, আপনার কিছু আরো কোনো ম্যাজিশিয়ান ফ্রেন্ড হয়েছে? হ্যাঁ হয়েছে, আমি বলি। আমার বাবার আমার প্রতি, ম্যাজিকের প্রতি ওনার যে একটা ডেডিকেশন, ওনার যে একটা ইনভলভমেন্ট, এটা আপনি একটা কথা বলে বুঝতে পারবেন, সেটা আমি বলতে চাই। এটা অবশ্য সেন্সর করে বলতে পারছে, আপনার ভাবি আছে, শুনলে আমাকে পিটাইতে আসবে, তারপরে বলি এইসব বললেন না সাল ভাই, আপনার পৌঁছে আপনি অন্য মেয়েদের হাত ধরে ম্যাজিক করছেন, এক হাত এদিকে ধরে আরেক হাত আংটি ধরে আছেন, এসব যদি আপনি প্রমো দেন, তারপর যদি ভাবি না রাগে এসব কথা কিছু বললে রাখবে না, বলে দেন।
আমার বাবা যেহেতু উনি ম্যাজিকটা করতে পারেন এই মঞ্চে, কারণ আমার দাদা বলেছিলেন বাবা এমন কোনো কাজ করো না যেটার জন্য আমি প্রশ্নবিদ্ধ হব। যার জন্য বাবা মঞ্চে করে আমার মনের মধ্যে সুপ্ত একটা আকাঙ্ক্ষা ছিল, ডিজায়ার ছিল, কষ্ট ছিল, সেটা উনি চেয়েছে আমাকে দিয়ে ওটা করার জন্য। এই জন্য আব্বা আমাকে এত সাপোর্ট দিয়েছেন। ওই যে বললাম না, আব্বা আমাকে না জানিয়ে আমার এই প্রোগ্রামটা দেখতে গিয়েছেন। এবং যে উনি কি বলেছেন জানেন, এটা একটা কমপ্লিমেন্ট ছিল, অসম্ভব কমপ্লিমেন্ট। আমি যখন গেলাম আব্বা বললেন কেমন ম্যাজিক হয়েছে। উনি কিন্তু দেখেছে, সব দেখেছে। আমি বললাম খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে তো তুই কি কেমন ভালো হয়েছে? তোমার কোনো ম্যাজিক করলা, তুমি একটা ম্যাজিশিয়ান, তোমার এটাই আসবে না? তোমার কোন অটোগ্রাফ টোটোগ্রাফ এরকম কিছু আসে নাই? তখন আমি আমার আব্বুকে বলতেছি অটোগ্রাফ মানে হাতের মধ্যে অটোগ্রাফ দিচ্ছি, হাতের মধ্যে, বুঝতে পারছেন? বলছি এটা কি ফার্স্ট আপনি ইয়ার কোনো ওই গার্লস গার্লস স্কুলে শো করেছিলেন বা গার্লস কলেজে? না, আমাদের কলেজে, আমাদের কলেজে কলেজে আপনাদের কলেজ, আচ্ছা। হ্যাঁ। সেন্সর কোন এখানে জায়গাটা সেন্সর করতে হবে এটা হচ্ছে আমাদের হাতেরটা, নিশ্চয়ই না আরো কিছু ছিল। তা আমি জি ওইসব জি জায়গায় যার ওইসব আর গেলাম না যে কোন জায়গায় সাইন করেছেন আপনি, ওইসব কথা আমি বললাম না, বুঝছেন। না না, যখন আসলো সেন্সরি করা হাতটার একটা, সাথে আমি হাত দিয়ে বলে শিশুর অটোগ্রাফ, জাদুকর শুনতে পারি এইভাবে কোথায়। আচ্ছা। এইভাবে এইভাবে হাত দিয়ে বলে অটোগ্রাফ প্লিজ। তখন আমি হাতে অটোগ্রাফ, আব্বা কিন্তু দেখেছেন। আমি পরে জানলাম, পরে বললো তাহলে মনে হয় তোমার ম্যাজিক ভালো হয়েছে, যেহেতু তোমার অটোগ্রাফ চাচ্ছে তাহলে তোমার ম্যাজিক ভালো হয়েছে। দেখেন আমার আব্বা আমাকে কত ইন্সপায়ার করেছেন এই ব্যাপারে। এবং ম্যাজিকের সময় কোন ম্যাজিকটাকে কি বলতে হবে, কি করতে হবে, ওনার যেই একটা চেষ্টা ছিল ম্যাজিক করার, ম্যাজিশিয়ান হওয়ার, সেটা উনি আমাকে দিয়ে করেছেন। কিন্তু আবার উনি একটা কথা বলেছিলেন, দেখো ম্যাজিশিয়ান হতে গেলে কষ্ট করতে হবে, কিন্তু পারবা আগে পড়াশোনাটা করো এবং স্টাবলিশড হও, অপশনাল রেখো। আমি আব্বার কথাটা শুনেছি, আর শোনার পিছনে একটা কারণও ছিল, সেটাও পরে বলবো। আচ্ছা, আমরা ওই এটা আমরা ওই একটা গল্পের আস্তে আস্তে আসি। যে এরপর আপনি তো জি ইউনিভার্সিটি গেলেন। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটিতে আপনি গেলাম। কি তখন নিয়ে আমি পড়লেন ইউনিভার্সিটিতে? মানে আপনি কি বিজনেস স্টাডিজ নিয়ে পড়লেন? হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছি আমি। ও, সায়েন্স নিয়ে পড়ছেন, আচ্ছা। সায়েন্স নিয়ে পড়েছি। তখন এই পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি ওই ম্যাজিকটা করতাম। ম্যানেজ করতেন। এটা বন্ধু আপনি আর একটু যদি বলেন যে আপনার, আমি জানি যে এরপর আপনার আপনি মানে টিভিতেও চান্স পান, আপনার একটা শো করেন, শো থেকে টিভিতে ওই হ্যাঁ ওই এটা গল্প, এটা একটা ইম্পর্টেন্ট গল্প মানুষের যে। আর ওই যেই সময় করেছে ওই সময় বিটিভি একটা, বিটিভির চেয়ে বড় কিছু নাই বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ বিটিভি তখন একমাত্র ইনফ্লুয়েন্সার, বিটিভি তখন সবচেয়ে বড় সেলিব্রিটি। বিটিভিতে একবার যাওয়া মানে মানে পুরো দেশের মানুষ একদম। তাকে চিনে। আপনি এবং সালটা সহ যদি বলতেন দেখি। বসে থাকা বন্ধু বান্ধবরা সবাই বসে আছে টেলিভিশনের সামনে, কখন আমার ম্যাজিক আপনি দেখবে সাল দেখার। ভাই কাহিনীটা আরেকটুখানি পিছন থেকে বলেন, যে আপনি শোটা কিভাবে, এটাও একটা স্টোরি যে একটা কত ছোট জিনিস এটা থেকে কত একটা বড় জিনিস হলো, চলে আসে। হ্যাঁ আমার 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 একটা মেন্টর আছে, আমার চাচা। উনি এখন বর্তমানে আমার উকিল শ্বশুর। বুঝতে পারছেন যে আমার আমার মেন্টর, আমার চাচা, চাচা তো চাচা। উনি বাড্ডা থাকেন, বাবুল কাকা আমি বলি। উনি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করা। তো উনি আমার বলতেছে যে তোর একটা চান্স দিব এভাবে, তুই যদি এখানে, আমাদের একটা নাটক হবে ঈদের মধ্যে। আমার চাচা ছিল ওইটা মানে খলনায়ক ওই নাটকে। তো এই নাটকের তুই ম্যাজিক দেখাবি, যদি ভালো করতে পারিস তাহলে তুই কিন্তু টেলিভিশন চান্স পাবি। ও তো আচ্ছা, আমি ও বললাম নাটকের মধ্যে মানে টিভির নাটকে নাকি এলাকার নাটকে? না, এলাকা না, এলাকার মঞ্চনাটক, মধ্যে মঞ্চনাটকে, মঞ্চনাটক। হ্যাঁ ওদের এটা হলো সম্ভবত দক্ষিণ আনন্দনগর সমবায় সমিতি এর আয়োজনে 3 দিন ব্যাপী না 2 দিন ব্যাপী ঈদের একটা প্রোগ্রাম ছিল। ঈদের মধ্যে আনন্দ করে না ছেলে মেয়েরা, ঠিক এরকম ছিল আর কি। আহ আচ্ছা ওই ভাই, ওই যে আমার যদি কেউ ওই যে এই যে রাসেল দেওয়ান হ্যাঁ, কিংবা হ্যাঁ, রেশমা হ্যাঁ। দেওয়ান। আমরা আসলে আগে অনেক ঢুকছে, অনেকে অনেক মিনিট থাকো, অনেক ও তোমার স্টোরিটা একটু পরে আসবে, অনেককে বুঝছো। বলি, আহ, অনেক যখন আসছে। আরেকবার বলে রাখি যে অনেকের একটা খুব সুন্দর প্রোগ্রাম শুরু করতে হচ্ছে, এবং খুবই ওয়েলকাম, ভালো অনেক প্রোডাকশন। অনেক অনেক তুমি খুবই তো, আচ্ছা তোমাকে একটু ধন্যবাদ। যেতে আনি, বুঝছো। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ ইকে ভাস্কর ভাই, অনেক তোমাকে, অনেক আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ। আপনি অনিককে নিয়ে আসছেন। আমি আমার অনিকের সামনেই কথাটা বলতে চাই। আমি সবসময় বলি যে এই কথাটা, তখন ওই যে একটা সময় ম্যাজিক করতাম। এই চলে গেলাম, কারণ আমি আসল জায়গায় চলে আসি। আচ্ছা, আমরা যখন টিভিটা বলেন, এরপরে অনেকেরটা আসবে, অনেক না, থাকো, টিভিটা অনেক পরে যেও না বলবো, টিভিটা পরে
অনিক যখন আসছে, অনিক একটা বলি। আচ্ছা, অনেকে আছে, তখন অনেক স্টোরিটা শুনে। ওই ওই হিস্ট্রিটা বলি। তখন এই যে যখন আমি মাস্টার্স পাস করলাম, তখন ম্যাজিক টুকটাক বিভিন্ন জায়গায় করি, যে জন্মদিন প্রোগ্রাম, এই প্রোগ্রাম, সেই প্রোগ্রাম, তখন বিভিন্ন প্রপস কিনতে হয়। তখন আমি গিয়েছিলাম একজন ম্যাজিশিয়ানের কাছে, সিনিয়র ম্যাজিশিয়ান। তখন দুইটাই এই ছিল, একটা ছিল ফার্ম গেট, আর একটা ছিল হলো ওইটা এই বলা যাবে না, সম্ভবত জুপিটার। নাম বলবেন না আপনি, আরেকটা ছিল, নাম বলবেন, আচ্ছা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে হলো আমাদের আক্তার ভাই ছিল, উনি নিজের কোনো একাডেমি ছিল না তখন, আহ, একটা হক নার্সিং হোমে উনি জব করতেন। তখন ওনার কাছ থেকে আমি আমি শোর জন্য আমার লাগবে, প্রপস লাগবে। আমি গেলাম, যাওয়ার পর একজন বলছেন, আমার কাছে যা ছিল জবাই দিছি, তোমার কাছে পাঠিয়ে দিলাম, জবাই দিও। পরে বললাম আচ্ছা, যে আর জবাই আর দিব কিছু মানে? বলে না? এসব তো শুধু এরকম না, মানে আর কিছু কিছু বলে, মানে যেমন ধর এই অনেক সময় বাড়ি গরু পাঠাই দিলাম, মুরগি পাঠাই দিলাম, মুরগি জবাই করতে। মুরগি তুমি জবাই দিয়ে, আমি জবাই দিছি, কথাটা কানে লাগলো। ঘটনা কি, পরে শুনি যে ওরা প্রচন্ড আর্থিকভাবে মানে দৈন্যতার শিকার। আমাদের যারা শিল্পী, তারা ওনারা এরকমই নাকি হয়, প্রফেশনাল যারা 100% প্রফেশনাল। তো এটা আমার খুব কষ্ট লেগেছে যে না, আসলে তাইলে তো আমার ইনকাম ঠিক রাখতে হবে। তাইলে আমি ম্যাজিশিয়ান না হয়ে অ্যামেচার ম্যাজিশিয়ান হই। ম্যাজিক ভালোবাসি, সব জায়গায় যাই। তখন আমি ম্যাজিক ধরা যায় একদমই ওই যে বন্ধু বান্ধবদের দেখায়, ছোটখাটো যদি প্রোগ্রাম হয় এরকম দেখায়, এরকম দেখায়। আর যেহেতু সবসময় আমার মানি ব্যাগের মধ্যে একটা দুটো ম্যাজিক থাকে, যেহেতু রূপের ম্যাজিক, কার্ডের ম্যাজিক, মানে এগুলো স্যার থাকে আপনি যেটা টুকটাক। বলতে চাচ্ছেন যে ওই ঘটনার পরে আপনি নিজেকে যখন পাঠিয়েছি। মানে আপনি যখন দেখলেন যে পেশাদার জাদুকরদের জীবনটা একটু কষ্ট, এবং তাদের অনেক সময় অনেক কিছু করতে হয় যেটা হয়তো আপনার গায়ে লাগছে, আপনার মনে হচ্ছে আপনি এরকম করতে চান না। আপনি যখন পেশাদার জাদুকর স্বপ্নটা বাদ দিয়ে আপনি ওটাকে শখের, শুধু শখ রাখলেন তা না, আরো আরো কমায় আনলেন খুবই। তো বললে হয়তো মানে ভালোবাসাটা থাকলো, কিন্তু আপনি এই স্টেজে শো করাটা প্রায় ছেড়ে দিলেন, যেটা আমি যেটা জানি আর কি। তখন আমার একটা স্বপ্ন জি। ছিল, বলতে তো অপেক্ষা এই নেই। আহ, আমরা যখন রূপগঞ্জে ছিলাম, তখন শাহিন শাহ স্যার একবার আমাদের কলেজে, না কলেজে না, গার্লস স্কুলে, গার্লস স্কুলের আবার আমার আব্বা এটা আমাদের জড়িত আছে, তো ওইখানে উনি ম্যাজিক করেছিলেন। তখন শাহিন শাহের ম্যাজিক দেখেছি, মনে হচ্ছে শাহিন শাহ হবো। যখন জুয়েলার্স স্যারের ম্যাজিক দেখতাম, জুয়েলার্স হবো, এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু যখন এই দৈন্যতা দেখলাম, তখন মাথা থেকে একদম ছেড়ে দিলাম। বললাম না, আমাকে চাকরি করতে হবে। আমি চাকরির প্রতি একদম সিরিয়াস হয়ে গেলাম, এবং সমস্ত ম্যাজিক বন্ধ করে আটকে রাখলাম। কিন্তু আমি তো শিল্পী, মঞ্চ দেখলে শরীর কেমন কেমন করতো, যে এইখানে যে আমি তো ম্যাজিক, এটা খুব খারাপ লাগতো। যে কোনো প্রোগ্রাম হলে মানে কেন জানি যে হয় মঞ্চে যাব, কথা বলবো, এরকম একটা টান অনুভব হতো। তারপরে আমি একটা ক্রান্তি শিল্পী গোষ্ঠীতে আমি জয়েন করলাম, যেখানে হয়তো আমাদের আজকে মনে হয় রাসেল দেওয়ানো আছে, রাহুল, আমরা সবাই। রাসেল জি। হ্যাঁ হ্যাঁ, আমরা আচ্ছা, রাসেল ভাই একটু কান্ট্রিতে থাকবেন, আপনার ব্যাপারটা আমরা একটু পরে জিজ্ঞেস করবো। আমি শুধু সাদুল ভাইয়ের গল্পটা একটু শুনে নেই, তারপর রাসেল ভাই আমার আপনার আপনার সবাই। রাসেল ভাই তো একবার প্রফেশনাল মাইক নিয়ে এসেছেন। রাসেল আপনার কাছে আমরা আসবো, কিন্তু একটু সাদ ভাইয়ের গল্পটা, সাদ ভাইয়ের সাথে অনেকের এই ব্যাপারটা ওইটা একটু আমরা শুনে নিই আগে। তখন ওই যে রাসেল, আমি, আমাদের ছিল খুরশেদ ভাই, সবাই আমরা ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত ছিলাম। রাসেল চমৎকার গান করতো, সে গানের শিল্পী। আর আমি অভিনয় করতাম, আমাদের ওইখানে একটা ই ছিল, নাটক থিয়েটার ছিল, থিয়েটারে এইভাবে আমি এবং সংগঠনের সাথে জড়িত ছিলাম, অনেকদিন ছিলাম। এই যে তাও মঞ্চে আসা যাওয়া টুকটাক এভাবেই চলতো। কিন্তু মনে তো ম্যাজিক হলে সব জায়গায় যাইতাম, ঘুরতাম। আমি টোটালি অফ, ম্যাজিক একদম অফ, নাই নাই নাই। হঠাৎ করে আমাদের অফিসে, যখন আমি তখন বিআরবি তে জব করতাম, খুব টাফ ছিল বিআরবি জবটা। বিআরবি জব করে সংগঠন সামাল দিয়ে ম্যাজিক করা একটু টাফ। কিন্তু যখন এই জবটা চেঞ্জ করলাম, বর্তমান যে আর আর ক্যাবেলে আছি, যখন এখানে আসলাম, স্যাররাও খুব এটা মানে ম্যাজিক প্রতি এনকারেজ করে। আমাদের যে ডিরেক্টর স্যার আছেন, স্যারের নাম বলি, মিঠু স্যার, উনি খুব ম্যাজিককে পছন্দ করেন, ম্যাজিককে ভালোবাসেন। তো কিভাবে জানি জানলেন আমি আগে ম্যাজিক করতাম। ঠিক আছে, যে বললো মামুন আপনি আগে ম্যাজিক করতেন, আমাদের এই প্রোগ্রামে ম্যাজিক করতে হবে। তো আমি বিপদে পড়ি, আমি উপস্থাপনার দায়িত্ব দিয়েছিল আমার। তো আমি এবং আমাদের একজন সহকর্মী, দুজন আমরা সঞ্চালনা করেছিলাম। এই সঞ্চালনার ফাঁকে প্রোডাক্ট নিয়ে একটা ম্যাজিক করেছিলাম, এটা আমি কি ম্যাজিক জানতাম না, করেছেন শেষ মনে আছে? তাহলে আমি জানি আপনার মনে হ্যাঁ, আছে, একটু বলতেন। আপনারা অনেকের হয়তো দড়ি মনে নিয়ে থাকবে। দিয়ে দড়ি, দড়ি দিয়ে দুজন একটু দিল স্কেপ, রূপ স্কেপ আর কি, দুজন টেনে ধরে আমি বেরিয়ে যাই, এরকম একটা। তারপরে আমাদের
শক্তিশালী এরকম বোঝানোর জন্য, যে পিভিসি ছিঁড়বে না টানলে, এবং নিরাপদ, এটা বোঝানোর জন্য এই ম্যাজিকটা করেছিল। আরেকটা করেছিলাম হলো সিল্কের সিল্ক ভ্যানিশ, এটা একটা আমাদের প্রোডাক্ট রিলেটেড গুণাগুণ নিয়ে। আরেকটা করেছিলাম হলো যে এটা পুড়বে না, একটা সিল্ক পুড়বে না, যদি ফায়ার এফআর কেবল ইউজ করি তাহলে পুড়বে না, সিল্কটা ভালো হয়ে যায় আগুনের মধ্যে, এরকম একটা ম্যাজিক করেছিলাম। তো এর মধ্যে একটা ম্যাজিক আমাকে, আমি জানতাম না, আমাদের কোম্পানি প্রচারের জন্য ওরা ইউটিউবে দিয়ে দিয়েছে আর আর কেবলের প্রতিষ্ঠা। এইটা কিভাবে আমি কিন্তু জানি না, আমি নিজেই জানি না, কিন্তু অনেকদের সাথে আমার পরিচয় ছিল, ওদের বিভিন্ন প্রোগ্রামে। সাদ ভাই এই জায়গায় একটু বলি, আপনি যেহেতু একটু মিস করে আছেন যে আপনার যদিও আপনি তখন স্টেজে দেখেন না, আপনি অন্যান্য ম্যাজিক অনুষ্ঠানে যান, আপনি যেটা যেটা আমার আপনার আমাকে বলছে, এবং কি যে সবার সাথে পরিচয় রাখেন কিন্তু জাস্ট বলেন না যে আপনি একজন ম্যাজিশিয়ান, এটা ছিল। প্রত্যেক অ্যাড আছে, ফেসবুকে অ্যাড আছে ম্যাজিশিয়ান, যদি ভালো লাগে টেলিভিশনে দেখি, বিভিন্ন প্রোগ্রামে দেখি, যাই। আমি কিন্তু ম্যাজিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম যখন শুরু হয়েছে, তখন গিয়েছি। তখন এই যে ওদের অফিস হয় না, কিছু হয় না, মানে ম্যাজিককে ভালো লাগা কিছু যাওয়া, যদি ম্যাজিক, তখন আমি ম্যাজিশিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিতাম না, বলতাম আমি ম্যাজিক লাভার, ম্যাজিক ভালো লাগে এই জন্য আসি। বাট একসময় যে ম্যাজিক করতাম সেটাও বলতাম না, আমি যে টেলিভিশনে প্রোগ্রাম করি সেটাও বলতাম না, কিন্তু টোটালি অফ। যখন হঠাৎ করে 2-3 দিন পরে অনেক আমাকে ফোন দিয়েছে অনলাইনে, ভাইয়া আপনি কোথায়, আপনার সাথে একটু কথা আছে, একটু দেখা করবো। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, তুমি, তখন আপনি করে বলতাম, আপনার অফিস কোথায়? বল ভাইয়া আমি তো একটা লিফটের কোম্পানির চাকরি করি বনানীতে, তাইলে আপনার সাথে একটু কথা আছে, আপনার সাথে আমার একটু কথা আছে, চলেন একটু। আর ম্যাজিশিয়ানের প্রতি একটা আগ্রহ থাকে, তো ভাবলাম যে উনি কি ডাকছে, ঠিক আছে যাই। উনি কি ভালো ভালো টেলিভিশনে ম্যাজিক করে, ছোট ছোট ম্যাজিক ক্লিপ দেয়, ফেসবুকে দেখি, অনেকের সাথে দেখা হবে, চমৎকার, একসাথে চা খাবো। এটা কত সাল সাদ ভাই, কত সাল যদি বলতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত সাল এই এটা? জিনিসটা খুব ভালো। সালটা যদি বলতেন সাদ ভাই, সাল কত সালে কথাটা? এটা সম্ভবত 14-15 হবে, অনেক 14-15 হবে না, 14 সালের দিকে হবে। 14 সালের দিকে হবে, 14 সালের দিকে। আমি তো 15 থেকে টোটাল ম্যাজিকে চলে আসছে, আবার রিটার্ন করেছে, তো 14 ঘটনা এটা, 14। তখন আমাকে আমাকে বলছে ভাইয়া আপনার সাথে আপনার একটা চমৎকার একটা জিনিস আমার কাছে আছে। আমার জিনিস আপনার কাছে? হ্যাঁ আসেন। তখন সে আমাকে 2-3টা ম্যাজিক দেখালো। কোথায় দেখা হলো আপনাদের? অনেক কই দেখা হলো মনে আছে তোমার? চায়ের দোকানে। এটা হলো একটা ঘরের মতো, ভিতরের দিকে লোকজন কম থাকে, রেল স্টেশনের অনেকে ওইখানে আর কি, বাইরে চায়ের দোকান টোকান আছে, এরকম একটা জায়গায় আর কি। তখন আমরা ওয়েট করছিলাম, সম্ভবত ওর এক ক্লায়েন্টের জন্য মনে ওয়েট করছিলাম রাস্তায়, অনেকে, উনি মনে হয় পুলিশ ছিল, মনে না উনি পুলিশ ছিলেন? হ্যাঁ পুলিশ ছিল। পুলিশ, এই পুলিশের জন্য ওয়েট করছে। তখন আমাকে বলছে ভাইয়া আপনার একটা জিনিস আমার কাছে আছে, আমি দেখাও তো তাহলে কি জিনিসটা। তখন দেখালো এই ম্যাজিকটা, আমি তো থান্ডার্ড হয়ে গেলাম, আপনি কোথা থেকে পেলেন এটা? আমি তো অনলাইন থেকে এটা পাইছি, এটা দেওয়া যাবে না, মজা করতেছে, তো কি খাওয়াবেন খাওয়ান আমার কাছে, আমি খাবো অসুবিধা কি। তখন ওর সাথে দেখলাম ওর যে একদম শিশু সুলভ এবং ওর বিহেভিয়ার খুবই ভালো লেগেছে। তখন থেকেই ওর প্রতি একটা আলাদা একটা আন্তরিকতা ভালোবাসা হয়েছে। তখন ও কারণে অকারণে ফোন করতো, সে আমাকে, আমি ওকে ফোন করতাম। পরে আমার একদিন বললো ভাইয়া, আচ্ছা অনেক অনেক, তোমাকে যদি একটু কোশ্চেন করি, বুঝছো তুমি মানে এই এক ম্যাজিক দেখে এই লোককে খুঁজে পার করার কি? তখন অনেক বলতেছে ভাইয়া আমরা তো একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, সাইন্স আঙ্কেল করতেছে, তো আপনি জাদুঘরে আমাদের প্রোগ্রাম করেন এখানে। আমি দূর, আমি ম্যাজিক করি নাকি, আমি তো ম্যাজিক করি না। না এই যে আপনি ম্যাজিক করেছেন, এই যে ম্যাজিক ভালো হয়েছে, করেন করেন। আমি বললাম না ভাই, আমি তো ম্যাজিক তো করি না। না আপনাকে করতে হবে, করেন। ওর এই আন্তরিকতা, ওকে আমি না করতে পারি, এত আন্তরিক ভাবে বলেছিল, আমি না করতে পারি না। এই ওর এই ওই দিনের ঘটনার জন্য আবার রিটার্ন করা ম্যাজিকের। ওই দিন যদি ও আমাকে ম্যাজিকটা না দেখিয়ে বলতো যে আপনি সাইন্স আঙ্কেলের স্টেজে আপনি ম্যাজিক করেন, আদারওয়াইজ আমি আজকে ম্যাজিশিয়ান হতাম না। আমার সমস্ত কৃতিত্ব কিন্তু ওই ওই ওর জন্যই, অনেকের জন্য। অনেক বলবেন আপনি আঙ্কেলের কাছে যান, আঙ্কেল একটা প্রোগ্রাম করতেছে, আপনি
ও যখন শাহিনশা স্যারকে বললো যে, তখন তো আমি শাহিনশা ভাই বলতাম, একই প্রোগ্রামে আমি ওনার সাথে প্রোগ্রাম করেছি, ভাই বলতাম। পরে যখন সেকেন্ড টাইমে গেলাম তখন স্যার বলছে এখন বুঝি স্যার ওনার কাছে আমি শিখেছি। হ্যাঁ, ওনার কাছে আমি শিখেছি, উনি আমার গুরু। তারপরেই ওনাকে স্যার বলে, আগে শাহিনশা ভাই বলতাম। তখন আমাকে অনেক বললো যে না, অনেক বললো যে আঙ্কেল সাদাত মোহন ভাই তো ভালো ম্যাজিক করে, উনি দেখা। শাহিনশা স্যার প্রথমেই বললেন, আরে না ও তো ম্যাজিক করে না, ও তো ম্যাজিক ও তো ই করে, আমি ছেড়ে দিছি তো। উনি তোমাকে এই কথাটা বলেছিল না স্যার? Correct? না না করবে। তারপরে অনেক গিয়ে ওই চুপ থাকবে, কিছু বলবো না এখন। না, আমি ওকে বলছি, বাট আমি বলার কখনো পরে অনেককে দেখি নাই যে অনেক বলে ভাই খাওয়ান, তারপর বলে অনেক শুধু খাওয়াইতেছে, অনেক যে কখনো খাওয়া ইয়ে করছে আই গেছে, অনেক তখনও ওর চাকরিতে এত বড় প্রমোশন পায় নাই। তারপরে এই অনিকের সাথে যে রিলেশনটা, পরে শাহিনশা স্যারের সাথে ঢুকে গেলাম। ওনার আমি আমি ভাবতাম যে শাহিনশা স্যার মনে হয় একটু বডি টাইপের হবে, যেমন জুয়েলের স্যারের কাছে আমরা যেতে পারি না, এই টাইপের হবে। কিন্তু শাহিনশা স্যারের কাছে যাওয়ার পরে দেখলাম না, উনি খুবই ফ্র্যাঙ্কলি, খুবই আন্তরিক, এত সহজে উনি টেনে নেন। এবং আমাকে বলছে, এই তুমি না বলছো, ওনার সাথে আগেও কিন্তু আবার দেখা হয়েছে। আমি কয়েকবারে ওনার একাডেমিতে গিয়েছি, এমনি গল্প করতে গিয়েছি, বাট ম্যাজিক করতে চাই না। আমি বলছি ম্যাজিক ভালো লাগে, ওনার কাছে আমি প্রপসও কিনেছি শাহিনশাহের কাছ থেকে, ওনার ইয়ে থেকে। বাট ম্যাজিশিয়ান পরিচিত আমি, উনিও বলছেন না মামুন তো ম্যাজিক করে না। তার পরবর্তীতে ম্যাজিক করলাম, শাহিনশা স্যার আমাকে দেখাইছিল যে এই বানিয়ে হ্যাঁ, আমার মনে হচ্ছে সাদ ভাই, আপনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে প্রবলি মাই টিভির নিচে। হ্যাঁ। এবং ওই দিন থেকেই কিন্তু আপনি আমার ফ্যান, আমি আপনার ফ্যান, আমি আমি আপনার আপনার ফ্যান ফ্যান, ওই দিন। আপনি উল্টা বলেন না। ওই দিন থেকে কেন আপনি যে আমি যে ম্যাজিক গুলি করতাম, রূপের ম্যাজিক, এটা আপনি করেছিলেন। আমার মনে আছে আমি কি কি করেছিলাম, যে ওয়াও অসাধারণ ম্যাজিক করেছিলেন, মনে আছে এটা আপনার? সাদ ভাই, এটা আপনি আমার আপনার একটা বড়ই হচ্ছে, আপনি না খুবই ভালো মানে, এবং এটা না আপনার যদি প্রোমোটা কেউ দেখে তাহলে বুঝবে। আমি বলবো যে প্রোমোটা আপনি খুবই একবার প্রফেশনালি, একবার খুব সাজায় গুছিয়ে বানাইছেন। কিন্তু আপনি যে মানুষটা অনেক ভালো, যে আপনার এবং স্টেজে যে ওই ব্যাপারটা চলে আসে, আমার এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেরকম, আপনি যদি স্টেজে অন্যরকম হওয়ার চেষ্টা করেন, এটা কিন্তু বোঝা যায়। তো আপনি, ওই জন্য মানুষের আসল চিত্র কিন্তু স্টেজে গেলে মোটামুটি বার হয়ে যায়। আপনি অনেক দিন সেই হাসি দিয়ে চলতে পারবেন স্টেজে, কিন্তু কতদিন আর, লোকজন কিন্তু বুঝে যে কোন মাসে আপনার ভিতরে যে একটা কিছু শিশু সুলভ মানুষ আছে ভালো, ওইটা স্টেজে গেলে বোঝা যাবে। আপনি ওই জন্য এইসব কথা বলেন, এটা নিয়ে কোনো সমস্যা আমার হচ্ছে। আমি প্রবলি আমার স্কুল থেকে, মানে স্কুলে যেহেতু পরে পরে সাইকেল দিয়ে গেছিলাম, সাইকেল তালা খুলতেছিলাম, ওই সময় আমার আপনার সাথে দেখা আমার, আপনি নিচে জি। ছিলেন। হ্যাঁ, এবং আপনি খুব ব্যস্ততার মধ্যে ছিলেন, আপনি আবার স্কুলে যাবেন, আমি আপনার মোটামুটি ধরেই জোর করে কথা বলছিলাম যে আপনার ম্যাজিকটা আমার খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে, ওয়াও। এটা পরে বললেন না, যাই হোক, স্যার সবসময় বলে সবাই। আপনাকে আচ্ছা, যে এখানে কথাটা বলেছে সেটা অনেক, তোমার যদি একটা কোশ্চেন করি যে তুমি কিরকম জায়গায় জায়গায় গিয়ে কোনো ভিডিও দেখলে ম্যাজিক, এরকম ম্যাজিশিয়ান পাকড়াও করতা, নাকি এটা সাদ ভাইয়ের ক্ষেত্রে হয়েছে শুধু? না, না, এটা হচ্ছে কি ভাইয়া, আমরা একটা সময়ে যখন আমি ভার্সিটি পড়ি, তখন মানে খুব মানে সবসময় দেখতাম যে কারা ম্যাজিক করে, সবাইকে একসাথে করা ট্রাই করতাম এবং যোগাযোগ করতাম। আমি প্রচুর সবাইকে কানেক্ট করার চেষ্টা করতাম, ট্রাই করতাম। তো সাদাত ভাইকেও সেম ওরকম, ওনাকে আমি ফেসবুকে, আমার সাথে ওনার পরিচয়। তারপর আমি ওনার একটা ভিডিও দেখি এবং আমার কাছে খুবই ভালো লাগে এবং মনে হয় যে না, ওনার সাথে হয়তো আমাদের খুব ভালো যাবে। সেই থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করা এবং ওনার মানে আসলে স্টিল না এখন পর্যন্ত ওনার কথা এবং ওনাকে এজ এ পার্সন হিসাবে খুবই ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক সাদ ইউ সো ভাই মাচ। কিন্তু, আমি সাদ ভাই এই ইয়েতে বলি যে আমি আই গেস অনেকে একটা ইয়ে করবে, যে সাদাত ভাই এমন একটা লোক, সে সবার সাথে কিন্তু চলে এবং উনি অনেক সংগঠনও করেন, কিন্তু আমি তার কোনো ক্ষমতা রাখেছে এরকম ভাবে দেখি নাই। উনি জাস্ট ম্যাজিশিয়ানদের সঙ্গ পছন্দ করেন এবং ম্যাজিক পছন্দ, এই সবসময় জন্যই অলওয়েজ। থাকেন। এবং উনি ওই জন্য, আমি হ্যাঁ, এটা আমার ওস্তাদ মাইনুল খানকে দেখি, যে কোনো প্রোগ্রামে আঙ্কেলকে ডাকলে আঙ্কেল দৌড়ে চলে যেত। ওনার সব জিনিস বাদ, একটা ম্যাজিশিয়ান ওইখানে যাবে, গিয়ে দেখা করবে। তো সারাদ ভাইও হ্যাঁ কিন্তু এবং এরকম, মানে উনি ম্যাজিশিয়ান হলেই এটাই তার জন্য যথেষ্ট, জাস্ট দিকে সে হুম, অনেক মানে আরেকটা একজন জিনিস তো রিয়েল তোমার, ম্যাজিক লাভার, মানে তোমার ইয়ে একজন নিয়ে কিছু বলবো মানে অনেক, যে ট্রুলি তুমি, একজন রিয়েল সরি ম্যাজিক আমরা লাভার। একটু 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট একটু অনেকের কাছে যে অনেক, তুমি যে একটা নতুন শো শুরু করছো ম্যাজিশিয়ান গথিক, তুমি কি একটু বলবো? কারণ আমার মনে হয় খুবই ভালো প্রোডাকশন, এবং মানে হোপফুলি এটা কি বলে এটাকে, হিট হবে আর কি। তুমি একটু বলতা যে এটা তোমার কিন্তু প্ল্যান আর। ইন্সপায়ারটা ভাইয়া আপনার কাছ থেকে আসছে। এই ইন্সপায়ারটা হয়তো আপনার কাছ থেকে আসছে ভাইয়া। সো এই জন্য একটু শুরু করলাম যে ম্যাজিশিয়ানদেরকে নিয়ে যে একটা ডকুমেন্টারি যদি করা যায় রেগুলার, এটা ইউটিউবে বা
আমাদের অনলাইন পেজটা থাকবে। সো আই থিঙ্ক সবার জন্য এটা একটা ডকুমেন্টারি হিসেবে থাকতে পারে। আর খুব ভালো, কারণ অনেক তোমার একটা স্টুডিও তো মানে বহুদিন ধরেই আছে, মানে জি, সুতরাং আমি খুবই খুশি তুমি এর কাজে লাগাইতেছো অবশেষে। আর আহ, থ্যাংক ইউ। এটা সাদ ভাই আমরা একবার একটু সবাই আপনার, সাপোর্ট। আচ্ছা আমি একটুখানি হ্যাঁ অবশ্যই কেন সাপোর্ট, আমরা সব বলতে সাপোর্ট। আচ্ছা রাসেল ভাই আপনি যদি একটু বলেন যে আপনার সাথে তো মামুন ভাইয়ের অনেক দিনের পরিচয়, তো আপনি আপনাদের ক্রান্তি আহ, সাংস্কৃতিক, আমি পুরো নামটা জানি না সাদ ভাই, আসলে ক্রান্তি সাংস্কৃতিক পরিষদ, যেটা চালাতে ক্রান্তি আপনি ওই এক্সপিরিয়েন্স যদি বলেন। জি আসলে ভাবটা কি মনে করে শুনতে পাচ্ছি না, আমি জানি না অন্য কেউ কি শুনতে পাচ্ছে না কি, বাট আমি মনে হয় পাচ্ছি না। রাসেলকে শোনা যাচ্ছে না? রাসেল ভাই আমার আমার মনে হয় শুনতে পাচ্ছি না আপনাকে। আমরা আপনি যদি একবার বের হয়ে ঢুকতেন বা একটু অডিওর যদি জ্যাকটা একটু ট্রাই করে দেখতেন, কিংবা হয়তো মিউট করা আছে। আচ্ছা আচ্ছা, সাদ ভাই আপনি এর মধ্যে টিভি কাহিনীটা যদি একবার বলতেন, যে আপনার তখন একটা প্রাইম টাইম চলতেছে, আপনি টিভিতে আপনি বললেন হ্যাঁ, যে একটা আপনার একজন চাচা ছিলেন আপনার মেন্টরের মতো, উনি বলতেন নাটক এলাকার নাটকে অভিনয় করো, ওই ওই সময় সমবায় সমিতি মানে এটা নাটকটা যে এই নাটকের আগে, নাটক শুরু হওয়ার ম্যাজিক আগে দেখানো, ম্যাজিক। হ্যাঁ কারণ হলো জি ওরা প্রচার করেছিল গ্রামের মধ্যে, তো ওই যে দক্ষিণ আনন্দনগর, এটা হলো এখন বনশ্রী যেই পিছন জায়গাটা, পিছন আফতাবনগর। দিকটা মাতের এদিকে, জি জি। আফতাবনগরটাই ছিল দক্ষিণ আনন্দনগর। তো ওই সেখানে ওইটা একদমই গ্রামের মতো ছিল। তখন ওরা প্রচার করতো যে ম্যাজিক শো, ম্যাজিক শো, এবং সাথে নাটকটা ওদের ওদের নাটকটা দেখার জন্য ম্যাজিক শোকে বেশি জি আহ, বলা আর কি, যে ম্যাজিক হবে, ম্যাজিক হবে, যাতে লোকজন রাসেল বেশি ভাই হয়। আপনাকে আসলে এখনো শোনা যাচ্ছে না ঠিক। আহ, রাসেল ভাই একবার চেক করে দেবেন, অডিও চেক। হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। আমরা কেউ আমরা এখনো শুনতে পাচ্ছি না রাসেল ভাই। আপনার কি রাসেলের সাথে সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন? না আচ্ছা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা সাথে আপনি গল্পটা শেষ করে ফেলেন এর মধ্যে। হ্যাঁ আপনি এর তারপর মধ্যে, হ্যাঁ নাটক জি। হ্যাঁ, ওনারা চমৎকার আবার মাইকিং করেছে যে ম্যাজিক হবে, ম্যাজিক হবে। তো আমাকে ওই 3 দিনই ম্যাজিক করতে হয়েছিল। তো আমি ম্যাজিক করেছি, 3 দিনের প্রোগ্রাম ছিল ওদের, 3টা নাটক ছিল 3 দিনে। আমি 3 দিনই প্রথম ম্যাজিক করেছি। করার পরে ওদের নাটকটা শুরু হয়েছিল। তো এটা করে আমি চলে আসছি, আমি ভেবেছি যে চাচা বলেছে, চাচাকে আমি ভালোবাসি, অসম্ভব ভাবে ভালোবাসি। এবং চাচার এক কথায় আমি যেদিন গিয়েছি সেদিনই বিয়ে করেছি। এবং মজার ব্যাপার হলো, চাচাকে আমি বিয়ে করিয়েছিলাম, কিছুদিন পর চাচা আমাকে বিয়ে করেছে। বাহ এবং আহ, ওনার বিয়ে তো আমাকে উকিল করতে চেয়েছিল, পরে আমি উকিল হয়নি, কারণ আমি ছোট। আর আমার বিয়েতে উনি উকিল হয়েছে। এবং যে বিয়ে আপনার ভাবিকা যে আমি বিয়ে করেছি, ওই দিনই ফার্স্ট দেখেছিলাম ওদের, ওই দিনই বিয়ে করেছি। বাহ, এক দেখাতেই কাফি, শেষ। এক জায়গাতেই কাফি। চাচাই এত বললাম যে ওই চাচাই আমাকে বললো যে তুই ভালো মতো ম্যাজিক করতে পারলে তোর একটা পুরস্কার আছে, তোকে বিটিভিতে চান্স দিই। তারপরে বিটিভিতে ইন্দ্রজালে আমাকে নিয়ে গেলেন, এনআই কাঞ্চন স্যারের সাথে পরিচয় করে দিলেন আমাকে। তখন আমি তরুণ ম্যাজিশিয়ান হিসেবে আমি জয়েন করেছিলাম। আমি ম্যাজিক করেছিলাম ইন্দ্রজালে। আমি 2টা পর্বে করেছিলাম, পরে আর করতে পারিনি, এই আর করা হয়নি আর কি। এটার চলে পরে কি আসলাম। আপনার ওই কাহিনীটা হয় যে আপনার যে যে ম্যাজিক ছাড় কাহিনী ঠিক এটার পরেই হয়? না, এরপরেও না, এরপরে টুকটাক আমি তো অতটা কি করিনি, যে পড়াশোনা এবং সাথে সাথে ম্যাজিক করা দুইটাই। যখন নাকি মাস্টার্স পাস করলাম, তখন চিন্তা করছি যে ম্যাজিশিয়ান হব। তখন বিভিন্ন ছোট ছোট প্রোগ্রাম করি, খরচ কিছু নেই, টাকা পয়সা নেই, প্রপ লাগবে, বিভিন্ন প্রপস কিনতে গিয়ে এই ওই ঘটনাটা জানলাম। জানার পরে আর তো আহ, মনে হলো না, জব করি, এটা কি, তখন এটা চাকরি কি একটা কারণ যে আপনি আবার যখন অনেকের সাথে শুরু করে আহ, ততক্ষণ আপনি স্বাবলম্বী, আপনি একটা তখনই মানে একটা ঠিক মতো confidence হলো। চাকরি করেন এবং আপনার লাইফটা অনেকখানি সেট। একজন ম্যাজিশিয়ানের লাইফ যেরকম
তার মানে আমি কবে সে একটা শো পাবো? এটা তো আমি জীবনে একটা শো নাও পাইতে পারি। এটা তো আসলে অনেক আরো ভালো বলতে পারবে। পেশাদার জাদুকর আসলে এখন স্পেশালি যেহেতু বাজার একটু খারাপ, যে আমি জানি না অনেকের বাজার কি অবস্থা, কিন্তু বাজার আসলে একটু খারাপ। তো কবে আর একটা শো আসবে এটা কেউ বলতে পারে না আসলে, বা জীবনে আর নাও পেতে পারে। তো এই টালমাটো অবস্থায় থাকা, ওই আপনি যখন ওই অবস্থায় না, আপনি একটা, আপনার তখন একটা পরিবার আছে, আপনার লাইফে আপনি মোটামুটি যা চান সবই পেয়েছেন, তখন ওই জন্য আপনি তখন আপনার এই ম্যাজিশিয়ান লাইফটার বিকাশ করার চান্স পেয়েছেন। আর এরকম কিছু কি হয়েছে সাদ ভাই? সরি, একটু নেটে প্রবলেম সরি সাদ, করেছিল। হ্যাঁ সাদ ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে অনেকের আপনাকে হেল্প করলো পরে আবার ম্যাজিশিয়ান লাইফে আসতে, এটার কিছু, এটা কি একটা বড় কারণ যে ওই সময় আপনি অলরেডি স্বাবলম্বী, আপনার হ্যাঁ, মানে পেশাদার, আপনি পুরোপুরি পেশাদার, আপনার পেশাদার যেরকম যাওয়ার কথা ওইভাবেই যাচ্ছে। আপনি ম্যাজিশিয়ান হলে আপনি এটা কোনোভাবে মানে দুর্বল হয়ে যাবে না। আপনার পরিবার আছে, ছিলেন তখন আপনার মানুষের যেটা হয় যে অন্যান্য জিনিসগুলো যে অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করার ইচ্ছা হয়, ওইটা একটা একটা বয়সে বা একটা সময় এসে, ওইটা কি একটা কারণ আপনার ওই সময় আবার ম্যাজিককে নেওয়ার? হ্যাঁ, এটা কারণটা ছিল যে আহ, আমি ক্রান্তি করতাম জি। বিভিন্ন অবসর সময়ের জন্য আপনার ভাবিকে নিয়ে যেতে বিভিন্ন প্রোগ্রামে। তারপরে যখন ও পড়াশোনা করে, মেয়ে হলো, ছোট হলো, তখন আমি চিন্তা করলাম যে না, একটু যেহেতু সংসারে তো অনেক দিন হলো, আমি সাতে বিয়ে করেছি, তো 5-7 বছর পরে আবার 14তে আবার ম্যাজিকে টুকটাক ম্যাজিক শুরু করছি আর কি। যেমন অফিসে যখন করলাম, তারপরে তো অফিসে করতে হয়, তারপরে আবার একটা কোর্সে ভর্তি হলাম আমি, সেটা এনএডিপি কোর্সে, সেখানেও ম্যাজিক করলাম। আহ, টুকটাক, ওই প্রফেশনাল না, এটা হলো শৌখিন ভাবে যে ম্যাজিকটা। যখন টেলিভিশনে করলাম, মাই টিভিতে, তখনই মনে হলো না তাহলে ম্যাজিকটা করি। তারপরও শুধু টেলিভিশনেই করতাম, বিটিভিতে করতাম, মাই টিভিতে করতাম। আহ, আচ্ছা, এটার খুবই পর, আনন্দ আচ্ছা আই পেতাম। গেস এটার পর তো স্টোরিটা খুব নরম, আপনি এখনো ম্যাজিকের চর্চা চালায় যান। আমি শুধু আমার প্রায় ইয়ের দিকে আসলে আমি চাইছিলাম যে 1 ঘন্টা 20 মিনিট এরকম রাখতে, তো প্রায় শেষের দিকে। তো আপনার এখন প্ল্যান, তো আপনি এখনকার আপনি প্ল্যান কি? কারণ আমি আপনাকে অনেক টাইপের যাদের কিন্তু করেন, শুধু যে মেন্টালিজম করেন তা না, আপনি হাত চাপের ম্যাজিক করেন, আপনি পার্লার শো করেন, আপনি আমি যেটা ইলিউশনের প্রবলি করেন কিছু কিছু। তো আপনার না, এর পরের এখন প্ল্যানটা কি শুধু শখ থেকেই, নাকি আপনার কোনো এরকম কোনো একটা প্ল্যান আছে নতুন, আপনি এমন একটা শো নামাবেন যেটা হয়তো বাংলাদেশে আহ, বা আপনার স্পেশাল শো, এরকম আপনার কি কোনো প্ল্যান আছে এখন? হ্যাঁ, এখন আমার একটা প্ল্যান হলো কি, আমার বয়স তো এটা বলতে অপেক্ষা নেই যে বলতে পারি। আমি আল্লাহ পাকের অশেষ কৃপায় এই মাসে আমি 50 ছুঁয়েছি, হ্যাঁ, 50 কি আপনি করেছি। এখনো করছি দেখেন, আমার সব দাড়ি পাকা, আপনার চুল দাড়ি এখনো পাকেই নাই। হ্যাঁ, 50-এ পড়েছি। তাহলে আমার আর চাওয়ার পাওয়ার কিছু নেই, সত্যি কথা যেটা, আমি তো আর ভাইরালও হতে পারবো না। আমি ওইরকম কেন পারবেন না আসলে, মানে আর ভাইরাল হতেই হবে এটাই করে ইয়েন, আপনি একটা ভালো আমার জাদুকর প্ল্যানটা হটে মনে হয় যে ইয়ে আমার প্ল্যানটা অনেক। হলো যে আমি যেটা চাই, ম্যাজিকটাকে মানুষ সব জায়গায় রাখে। ম্যাজিক একটা এমন একটা শিল্প, যে শিল্পটা, যে এই রসটা, আনন্দের রসটা, অদ্ভুত রসটা, মা, বাবা, ছেলে, মেয়ে সবাই একসাথে নিতে পারে। এত সুন্দর একটা শিল্প, এত সুন্দর একটা বিনোদন, এটাকে আমরা অবহেলিত, এটা এটা নাই। সবাই কি এই পশ্চিমা কালচার, নাচ গান, ডিজে, এগুলো নিয়ে অপসংস্কৃতিতে ভরে গেছে। কিন্তু আমাদের যে সংস্কৃতির মধ্যে ম্যাজিকটা একটা ইম্পর্টেন্ট ছিল, এবং আমরা ইবনে বতুতার গল্প দেখি, সেখানেও ম্যাজিকটা আছে। 3টা জিনিস উনি বলেছেন, এর মধ্যে ম্যাজিক একটা আছে। সেই ম্যাজিকটাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই ম্যাজিকের কোনো চর্চা হয় না, এই ম্যাজিকের কোনো ডেভেলপমেন্ট নেই। এই ম্যাজিককে সবাই মনে করে ধোঁকাবাজি, আহ ছল চাতুরি, এই ধরনের কথা বলে। আমি চাই এ থেকে এই কুসংস্কারগুলি বাদ দিয়ে ম্যাজিকটা একটা শিল্পের রূপ নেয়, এবং সবাই এই ম্যাজিকে এমন একটা পরিবেশ সৃষ্টি হোক যারা এটাকে আহ, জীবন করতে পারে, মানে প্রফেশনালি নিতে পারে। যে বলবে যে না, আই এম অনলি ম্যাজিশিয়ান, আমি আর কিছু করি না, দিস ইজ মাই প্রফেশন, ম্যাজিশিয়ান। এরকম একটা পরিবেশ আমি ক্রিয়েট করতে চাই। আচ্ছা, আমি আপনি চাই। যে এমন এখানে একটা বাদ গেছে একটা জিনিস, সেটা হচ্ছে সাদ ভাই, এখানে আপনার যেটা আমরা এখন আছি, আপনার আব্বা যেমন জাদুকর, আপনার মেয়েও জাদুকর, আমি জানি আপনার ছেলে জাদু করে নাকি। এবং আপনারা যে 3 জন মিলে একটা শো করেছিলেন যে 3 প্রজন্মের জাদু মহে নাম, আপনি এটা যদি জি, একটু বলতে, আপনার নিশ্চয় আপনার প্ল্যানের মধ্যে আপনার আহ, মেয়েও একটা বড় প্ল্যান,
হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি চাই হ্যাঁ, আমি ওটা যদি এর ব্যাপারটা যদি বলতাম। আমি মুখে মুখে বললাম ম্যাজিকে ডেভেলপ করতে চাই, ম্যাজিকটাকে এটা বাঁচিয়ে রাখতে চাই, দেখা গেল যে আমার ফ্যামিলিতে আমি নিলাম না, তাহলে কি হলো, মুখের জন্য রাজনীতির মতো বলা হলো। রাজনীতিবিদরা যেরকম মুখে মুখে বলে কাজে করে না, আমি কিন্তু আমার প্রজন্মের ম্যাজিককে নিয়ে আসি, যাতে ম্যাজিকটা থেকে যায়। আমি যে ম্যাজিকগুলি করছি, চর্চা করছি, সবকিছু যেন এটা নিয়ে অন্তত তার প্রজন্মের কাছে দিতে পারে। তার মানে এই ম্যাজিকটা কিন্তু দুর্মুখী একটা দিকটা, এটা হলো প্রজন্ম টু প্রজন্ম কিংবা গুরু শিষ্য ভাবে এটা এগিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু এটা করতে হবে, একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। সেজন্যই বললাম যে আমিও শুধু মুখে বলার জন্য বলছি না, আপনার হ্যাঁ, আমি ফিল করি যে আপনার ম্যাজিকটা 3 প্রজন্মের শোটা নিয়ে যদি কিছু বলতেন, যে আপনার এটা কেমন ফিল হয়েছিল, আপনার কিভাবে প্ল্যানটা আসলো, এটা আপনার কি শোটা আরো এটা করার একটা, ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই করার ইচ্ছা আছে, তবে এখন মনে হয় পারবো না, এখন 2 প্রজন্ম করতে হবে, কারণ আব্বু এখন আর মনে হয় করবেন না, কারণ বয়স হয়েছে তো। তাছাড়া একটু আগে নয় আচ্ছা, করেছে। আমার মনে হয় রাহুল, আমার মনে হয় রাসেল ভাইয়ের সাউন্ডের প্রবলেমটা ঠিক হচ্ছে। রাসেল ভাই আপনাকে হ্যাঁ, কথা একটু, শোনা যায় আমার? আপনি যদি আপনার, হ্যাঁ কথা শোনা যায়, আসলে আপনি যদি আপনাদের একটু আপনার যে ক্রান্তি, পুরো নামটা কি বলবেন সাদ ভাই? ক্রান্তি মানে কি আসলে ক্রান্তি ছিল শিল্পী এটা? গোষ্ঠী। ক্রান্তি শিল্পী গোষ্ঠীতে ক্রান্তি আপনার শিল্পী সাদ গোষ্ঠী। ভাইয়ের জি। কিভাবে দেখছেন সাদ ভাইকে, আর তারপর ম্যাজিশিয়ান সাদ ভাইকে কিভাবে দেখলেন, এটা যদি একটু বলতেন। আসলে সাদাত মামুন আর আমি আসলে মূলত কলেজ জীবনে আমরা 92 সালের বন্ধু। আমরা আসলে মামুনের সাথে সম্পর্কটা হচ্ছে যখন আমরা ইয়েতে ছিলাম, কি বলে, পুরান ঢাকায় ছিলাম, তখন আমরা, হ্যাঁ মামুন আমরা প্রায় একসাথে এক রুমে ছিলাম, দীর্ঘদিন ছিলাম, প্লাস দীর্ঘদিন সংগঠন করতাম। ক্রান্তি শিল্পী গোষ্ঠীতে আমি মূলত গান করতাম আর মামুন ছিল সংগঠক। তো মামুন প্রায় এর মাঝে মামুন ম্যাজিক করে, ভালো ম্যাজিক করে। আমরা যখন একসাথে ছিলাম তখন আসলে বুঝতে পারতাম না মামুন এত ভালো ম্যাজিশিয়ান। তো মামুন শুটও করে, তো মামুনের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো আমি করতাম, মামুনদের যে বন্ধুদের প্রোগ্রামগুলো ছিল। তো মামুন প্রায় সময় আমাকে কল করতো, যে আমাকে বলতো তো তোমাদের ব্যান্ডটা নিয়ে আসো, তোমরা গান করো, আর মামুন মূলত ম্যাজিক করতো। তো ওই থেকে মামুনের সাথে মোটামুটি এই কালচার লাইনে আমরা জড়িত হইলাম, ঠিক আছে। তো সেই থেকে মামুনকে আসলে চিনা, তো দীর্ঘদিন মামুনের সাথে সম্পর্ক এখনো আছে, সামনেও থাকবে। আপনি যে আমরা মাউন্ট ভাই একসাথে কালচার করি। একটু বলতেন যে আসলে মাউন্ট ভাই কিরকম, উনি যে সবসাথে হাসি মুখে মিশে, এটা কি আসলে মাউন্ট ভাই নাকি এটা আসলে একটা ছলনা তার? কারণ ম্যাজিশিয়ানরা তো ছলনা করতে ওস্তাদ। আপনি মাউন্ট ভাই আসলে কাহিনী বলতেন। আসলে মামুন মূলত খুবই ভালো মানুষ, এটা আমার দেখা সাদা মনের মানুষ যাকে বলে। মানে মামুনের ভিতর বাহির সেম, মানে আলাদা ভাগ করার সুযোগ নাই। নিঃসন্দেহে একটা ভালো মানুষ। মানে এই লাইনে, কালচার লাইনে আসলে ভালো মানুষ পাওয়াটা খুব দুষ্কর আমি মনে করি, কারণ মামুনের সব কিছু আসলে মানে মানুষের মন জয় করার মতো। মামুনের কথা বলার ভঙ্গি প্লাস চালচলন মানে মানুষকে আকৃষ্ট অবশ্যই করবে। তা আমি বন্ধু হিসেবে না, মানুষ হিসেবে মামুনকে আমার অনেক ভালো লাগে। আর অ্যাজ এ মিউজিশিয়ান হিসাবে খুব ভালো মিউজিশিয়ান মামুন, নিঃসন্দেহে, এটা মানে বলার অপেক্ষা রাখে না। তা আমি ওর সবসময় বড় কিছু হোক। আপনার একটা গানও গাইতে হবে, কিন্তু গান গাওয়ার আগে আপনি কি মাউন্ট ভাইয়ের সাথে আপনার একটা স্মৃতি বলবেন? আমি শিওর অনেক স্মৃতি মনে করতে। মামুনের সাথে স্মৃতির শেষ নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে গেছি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এনজয় করছি। আর স্মৃতি বলতে মামুনদের এলাকাটা আসলে খুবই সুন্দর এলাকা। মামুন যে এলাকায় পড়াশোনা করতো, যেই কলেজে পড়াশোনা করতো, ওই কলেজ এরিয়াটা অনেক সুন্দর। মানে ওইখানে প্রায় সময় মামুনের সাথে আমি প্রোগ্রাম করতাম, আড্ডা দিতাম, ভালো সময় পার করতাম। সেক্ষেত্রে আসলে মানে বলে শেষ করা যাবে না, অনেক স্মৃতি করে। হ্যাঁ, ওনার সঙ্গটাই হচ্ছে আপনার প্রিয় স্মৃতি। আচ্ছা, এই আপনাদের দুজনের আপনি গান গাইতে আরেকজন ম্যাজিক করতো, হ্যাঁ, এখন কার ফ্যান বেশি ছিল? আসলে ফ্যান বেশি মামুনের বেশি, মামুনের ফ্যান বেশি পরিচিত মানুষ। কার মেয়ে ফ্যান? রাসেল ভাই, কার মেয়ে ফ্যান বেশি ছিল? মেয়ে ফ্যান আসলে কি এইভাবে আসলে কি মানে আলাদা ভাগ করার সুযোগ নাই। আসলে আমি মেয়েদের সাথে আসলে মানে কমই মিশি আসলে, যেখানে আসলে আমি বুঝি না আসলে আমার ফ্যান কারা। সারাদ ভাই, এটা কি সত্য? মামুন, হ্যাঁ, কিন্তু মামুন খুব ভালো মিশতে পারে, মামুনের ভালো একটা ক্ষমতা আছে, মানুষের সাথে খুব মিশতে পারে। সেক্ষেত্রে মামুনের ফ্যানই বেশি আমার মনে হয়, মেয়ে ফ্যান মামুনের বেশি। বাবিরা মামুনের ভক্ত। আমি প্রেম করতে পারি না, রাসেল কিন্তু প্রেমের বিয়ে।
আচ্ছা রাসেল, ওই বাউন ভাই, আচ্ছা আমাকে বাউন ভাই বলছিল রাসেল ভাই যে আপনি একটা আপনাকে যে অনুরোধ করলে আপনি একটা গান শোনাবে, আমরা অনুরোধ করলে আপনি কি একটা গান শোনাবেন আমাদের? না সেটা শোনাবো, সেটা শোনাবো। তা আমি হালকা একটা গান করি। হ্যাঁ জি জি প্লিজ। ঠিক আছে, জানি না কেমন হবে, আমি একটু করি। বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। থ্যাংক ইউ, অনেক সুন্দর। থ্যাংক ইউ রাসেল ভাই। আচ্ছা সাদ ভাই, আপনার স্টোরিতে যদি আমরা আবার ফেরত যাই, আমি আমাদের প্রায় শেষ, আমি আপনার কিছু ডিরেক্ট কোশ্চেন করি, আপনি আসবো তার আগে একটা জিজ্ঞেস করি, আপনি এই যে বিভিন্ন টাইপের ম্যাজিক যে আপনি করেন, আপনি কি দেখে চুজ করেন? মানে আপনার তো প্রত্যেকের বিভিন্ন স্টাইল থাকে, আপনার স্টাইল অনুযায়ী আপনি কি ম্যাজিকগুলো কিভাবে চুজ করেন? মানে কি আপনি 10টা ম্যাজিক থেকে একটা ম্যাজিক চুজ করেন, আপনি এটাতে কোন জিনিসটা দেখেন বেশি? আমি প্রথমে পছন্দ করি, আমি যেটা বিবেচনা করি, আমি কোথায় ম্যাজিকটা করতে যাচ্ছি, আমার টার্গেট অডিয়েন্স কি, আমি আপনি জিজ্ঞেস করছি, আপনি হয়তো 10টা ম্যাজিক, আপনি 10টা ম্যাজিক দেখে একটা ম্যাজিক হয়তো শিখেন, তাই না? আপনার মানে ওই একটা ম্যাজিক 10টা থেকে একটা যে শিখেন, ওই একটা আপনি কি দেখে বেছে নেন? আমরা প্রথমত যে আমার ফার্স্ট যে চয়েসটা কনজুরিংটাকে আমি বেশি পছন্দ করি, এবং যেটা পরিবহনযোগ্য বেশি, কারণ আমি যেহেতু বড় লাগেজ দিয়ে একটু ইনভলভমেন্ট নিয়ে ম্যাজিক না করে, যেগুলি পোর্টেবল, যেগুলি খুব সহজে নিয়ে করা যায় এবং সব জায়গায় করা যায়, এরকম ম্যাজিকটা আমি ফার্স্ট চয়েস করি। এবং সেটা যদি অবশ্যই সেটা ভিজুয়াল হয়, যেমন আমি মেন্টাল ম্যাজিক করি, যেগুলো চয়েস করি সেগুলোর ভিতরে ভিজুয়াল উপর চেষ্টা করি, কিছু যেটা ভিজুয়াল দেখবো, কিছু মেন্টালে আছে যেগুলির কথা এবং বোঝার, ফিল করার, এই ফিলটা থেকে আমি ভিজুয়ালকে বেশি প্রাধান্য দিই। আচ্ছা, আপনি এমন একটা চেষ্টা করছেন যেটা দর্শক সহজে বুঝতে পারে এবং কেউ মাথা কাটাতে না চাইলে ওর মাথায় চলে আসে। এটা সাদ ভাই, এবার আমি আপনাকে কিছু আবার লাস্ট পার্টে আমি কিছু ডিরেক্ট কোশ্চেন করবো, আপনি মাথায় যে উত্তরটা আসে আপনি
সেই উত্তরটাই দিয়ে দিবেন। শিওর। ঠিক আছে সাদ ভাই? ওকে, আমি তাহলে স্টার্ট করি আর কি। আপনার ম্যাজিকে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স কে? সাদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আবার বলতে হবে মনে হচ্ছে, মনে হয় আমার নেট আমি আমি প্রবলেম নাকি ও শুনতে? সরি, আমি জিজ্ঞেস করলাম যে ম্যাজিকে আপনার সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স কে? এর উত্তর প্রবলেম আপনি আমাকে দিয়ে দিয়েছেন অলরেডি। সাদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওই সময় শুনতে হ্যাঁ, পাচ্ছিলাম না, সরি। সরি, আমি জিজ্ঞেস করলাম যে আপনার ম্যাজিক লাইফে সবচেয়ে বড় ম্যাজিকের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স কে? কোন মানুষটা? ইনফ্লুয়েন্স যদি বলি, সেটা আমার আব্বুকেই বলতে হবে, ওনাকে দেখেই আমার ইনফ্লুয়েন্স। ঠিক আছে। আপনার ওনাকে দেখেই আমার সবচেয়ে পছন্দের ওপেনার কি? মানে শোতে কোন ম্যাজিক দিয়ে শুরু করতে আপনার ভালো লাগে সবচেয়ে? সাধারণত ফুল টুল হলে আমি বেশি স্বাচ্ছন্দ্য করি, ফুলের শুভেচ্ছা দিয়ে ম্যাজিকটা আমি শুরু করতে ফুলে পছন্দ আপনি করি। কোন ম্যাজিক দিয়ে আম, শেষ করতে পছন্দ করেন শো? এমন একটা ম্যাজিক দিয়ে আমি শেষ করতে যাই যেটা একটা মেসেজ থাকবে সাথে এবং একটা একটা নাম দেন, একটা ম্যাজিকে নামটা বলেন আমাদের, নাম বা বিবরণ কিছু একটা। নাম নাম হইতে হ্যাঁ, আসলে কি, এটা আমার এক এক শুতে আমি এক একটা রাখি। এটা আমি যদি বলি এই যে আপনার প্রিয় কয়েকটা দুই তিনটা বললেন। জি। আমার মিনিমাম এক এক শুতে এক একটা থাকে। আমি এই জন্য এটা মনে হয় একদম বলতে পারবো না, কারণ আমি একটা রুটিন চেষ্টা করি আনার জন্য। ওই রুটিনের মধ্যে শেষে যেটা দিয়ে এমন একটা ম্যাজিক রাখতে চাই যেটা একটা মেসেজ দিয়ে থাকে এবং সামনে থেকে একটা যদি একটা বড় আকার একটা হয় যেটা সবাই মনে রাখে, এরকম একটা ম্যাজিক। এটা আপনি ফুল হইতে পারে, লাস্ট, দড়ি হইতে হ্যাঁ, পারে, আপনি দড়ি শেষ হইতে পারে। স্টেজে কোন ম্যাজিকটা করেছেন মনে আছে? শেষ হ্যাঁ, স্টেজে শেষ যখন স্টেজে উঠেছেন, ও শেষ এটা আমি গতকাল হতে পারে। লাস্ট হ্যাঁ, করেছিলাম স্পাইডারম্যান করেছিলাম, এরপরে আর করা হয়নি। স্পাইডারম্যান। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি জানি না কোন ম্যাজিক। আচ্ছা, আচ্ছা, আপনার ধরেন আমরা তো ম্যাজিক অনেক কিছু করি, আপনার যদি কোনো একটা ম্যাজিক, এবং আমরা অনেকভাবে জিনিসটা করি, যে অনেক সময় হাত সাফে, অনেক সময় মুস্তাটিক খেলা খেলে, অনেক সময় যন্ত্রের মাধ্যমে। আপনার যদি কোনো একটা পাওয়ার থাকতো এই ম্যাজিকটা রিয়েল লাইফে করার, আপনি কোন ম্যাজিকটা করতেন? আপনাকে বললো আপনি যত ম্যাজিক করেন একটা বলা হবে, একটা পাওয়ার দিবে আপনাকে, এই ম্যাজিকটা আপনি কোনো চালাকি ছাড়া একবারে পিওর করবে, আপনি কোন ম্যাজিকটা করতে আহ কোন ম্যাজিকটা চাবেন করতে? আমি এমন একটা ম্যাজিক চাবো যে ম্যাজিকটা এমন দিয়ে একটা, আপনি নাম বলতে হবে এরকম না সাউদ, আপনি নাম বলবেন আমাকে, এইসব শুনবো না আমি। রিয়েল হয়ে যাবে, একদম রিয়েল হয়ে যাবে না? একবারে রিয়েল ম্যাজিক। ধরেন আপনি এই বিলিয়ার্ড বলও করেন, আপনি লিঙ্কিং লিঙ্কও করেন, কিন্তু কিছু তো কারসাজি তো আমি থাকে। ওই আপনি দিকে একটা যাবো করবেন, না। বলটা আসলে কোনটা, আপনি কোন ইয়েটা চাবেন, আপনি যে এই ম্যাজিকটা আপনার রিয়েল লাইফে আপনি চাবেন? একদম রিয়েল হবে, রিয়েল হবে, এই তো। হ্যাঁ, রিয়েল তাহলে হবে, আমি হ্যাঁ। টাফ, তবে আমি চেষ্টা করব যে এমন একটা ম্যাজিক করার জন্য যে ম্যাজিকটা দিয়ে সবার এমন একটা উপকার ম্যাজিক হবে। না, আপনাকে একটা ম্যাজিক বলতে হবে সাউদ ভাই। সেটা এই হইতে পারে, ধরেন আমরা এই করি না, বিল ম্যাজিক করি না, পেপার টু বিল যে ম্যাজিকটা, সেটা করতে আচ্ছা, পারি তার রিয়েল হলে। খুবই ভালো বুদ্ধি সাউদ ভাই। কাগজ না থেকে না, টাকা বানানোর ম্যাজিক চাবেন? হ্যাঁ এটা হ্যাঁ, হচ্ছে এটা ভালো আমি তো হয় করতে না চাই। আসলে। তার কারণ আছে, কারণ আছে, এটা আমি আমার জন্য না। এই টাকাটা আমি হ্যাঁ, যদি পাই, আমি দোস্তদের সাথে আমাকে বিনিয়োগ করবো। দিবেন। আমার ইচ্ছা, আচ্ছা, আমি আমি একজন ইচ্ছা দুস্থ, আমাকে দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হ্যাঁ, হচ্ছে, আমার আচ্ছা, ইচ্ছা এরপর হচ্ছে অনেক, আপনার আমার কাছে স্টেজে, সাধ্য নেই। আচ্ছা এই আপনার এটা স্টেজে আমাদের তো অনেক রকম ম্যাজিশিয়ান স্পেশাল, যেহেতু একটা সিক্রেট আর্ট, অনেক রকম এম্বারেসিং ঘটনা ঘটে, অনেক সময় অনেক সিক্রেট বার হয়ে যায়। তা আপনার সবচেয়ে এম্বারেসিং ঘটনা কি মনে হয় স্টেজে? নেটে প্রবলেম করছে ভাই, আবার যদি রিপিট করতেন প্লিজ। আমাদের তো স্টেজে অনেক রকম ঘটনা ঘটে, মানে অনেক সময় অনেকে, যেহেতু আমাদের একটা সিক্রেট আর্ট, যে অনেক সময় দর্শক আমাদের চালাকিটা বুঝে যায়, এবং অনেক কিছু হয়, অনেক রকম দুর্ঘটনা ঘটে। আপনার এরকম সবচেয়ে এরকম এম্বারেসিং ঘটনা কোনটা স্টেজে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি। আমার এটা সম্ভবত এটা আমিই জানি, আর কেউ জানে না। বাবুল্যান্ডে হয়েছিল, আমি একবার শুরু করতে জি, গিয়েছিলাম। তখন 20th সেঞ্চুরি একটা ম্যাজিক আছে। এই একটা বেলুন থাকে, একটা সিল্ক ভ্যানিশ হয়ে যায়,
এবং দুই পাশে দুইটা সেল থাকে, ভ্যানিশ হয়ে যে মাঝখানে যেটা জোড়া লেগে যায়, তখন বেলুনটা ফেটে যাবে আর অটোমেটিক লেগে যাবে। তো আমি সেলটা ম্যাজিক ভ্যানিশ করেছি। করার পর যখন নাকি বেলুনটা ফাটানো হলো, বেলুন ফেটে গেল, বাট জোড়াটা লাগেনি। ও আচ্ছা, একদম এটা তেমন কোনো ইমেজিং, আমি আপনার এই ঘটনা শুনে লজ্জাই পাচ্ছি, কারণ আমার এত ইমেজিং ঘটনা এর তুলনায় আপনারটা তো কিছুই না। এটা পরে আমি এটা কভার দিয়েছিলাম অন্যভাবে। এটা জাস্ট পরে যাওয়ার কথা, এটা কেন পড়লো জি। না আমি বুঝলাম না। পরে এটা আমি অন্যভাবে এটা কভার দিয়েছি, এবং সেটা বলেছিল পরে এটাই নাকি বেস্ট ম্যাজিক ছিল। আমার ভুল ছিল ম্যাজিকটা, কিন্তু দর্শক বলল যে আপনি যে এই ম্যাজিকটা করেছেন এটা অসাধারণ ছিল। আমি তারপরে দর্শককে ডেকে নিয়ে আসছিলাম, আমি আমার মনে আছে একটা বাবুকে, বাচ্চা মেয়েকে ডেকে নিয়ে আসছিলাম, বলছিলাম যে আসলে আজকের ম্যাজিশিয়ান তুমি, দেখো তোমাকে দেখতে ম্যাজিশিয়ান মতো মনে হচ্ছে, তুমি ছাড়া এটা হবে না। দেখো আমার কাজ ছিল এই বেলুনটা ভেনিশ করে দাও, এখন তুমি এটা ধরে এটা তুমি করে দিবা, তুমি বললে এটা আসবে। তারপরে খুবই ভালো। আমি ম্যানুয়ালি কাজটা হ্যাঁ, করে কাপড়টা ঢেকে আমি যখন ওরে বললাম তুমি ম্যাজিশিয়ান, তোমাকে পাস দিয়ে দিলাম, বাকিটুক তুমি করবা। তারপরে যখন এই রুমালটা চলে আসলো, দর্শক তো ওয়াও 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 তালি দিয়েছিল। এবং ভালো। আমার নাকি এটা তো সবচেয়ে আমার, এটা তো আমার এটা আপনার সবচেয়ে সুখের ঘটনার একটা, আমার শুনে যেটা মনে না হচ্ছে এটা তো একটা দেখেছি। খুবই সুখের একটা, মানে এমবারেসিং এর বদলে এটা তো একটা খুবই আনন্দের ঘটনা আসলে। আচ্ছা, হ্যাঁ, এটা এটা আচ্ছা পরে আমি এটা হচ্ছে, হ্যাঁ। আরেকটা, আপনি এবার হচ্ছে আপনি সবচেয়ে কঠিন, আমাদের তো ম্যাজিক রপ্ত করতে অনেক সময় লাগে, অনেক কঠিন, অনেক ম্যাজিক অনেক কঠিন থাকে। কিছু ম্যাজিক আছে আমি বহু বছর প্র্যাকটিস করে কখনো কারোর সামনে দেখাই না, কারণ আমার মনে হয় যে এটা ঠিক হয় নাই, এখনো জি, রপ্ত করা হয়নি। আপনার এরকম সবচেয়ে রপ্ত করা সবচেয়ে কঠিন ম্যাজিক কোনটা? আমার দুইটা ম্যাজিক আছে, আমি প্রচন্ড ভাবে রপ্ত করেছিলাম করোনার সময়। একটা হলো ব্রিলিয়ান্ট বল, আর একটা হলো কার্ড ম্যানিপুলেটিং। তো দুঃখের ওই বিষয় এই এটা আমি দুইটা হচ্ছে কোনোদিন, সবচেয়ে, হ্যাঁ, কঠিন জাদু যেটা আপনি রপ্ত করছেন, খুবই সুন্দর। আপনার কিরকম এটা স্টেজ দুঃখের বিষয় পছন্দ? আমি কোনোদিন মঞ্চে করতে পারিনি। মঞ্চে করতে জি পারিনি সাথে, এখন পর্যন্ত। আপনার কিরকম স্টেজ পছন্দ? ছোট স্টেজ, পার্লার নাকি বড় স্টেজ? আমি সব ধরনের স্টেজই পছন্দ করি, ছোট, পার্লার, বড়, সব ধরনের। আচ্ছা, আচ্ছা, আমার মনে হয় আমি আপনাকে লাস্ট একটা শুধু ঘটনা জিজ্ঞেস করি, যে আপনার যে এতদিন ধরে জাদু করলে আপনার কি কোনো আহ, সবচেয়ে সুখের স্মৃতি কোনটা? আপনাকে যদি বলি সবচেয়ে ভালো কোনটা লেগেছে, আমি কোনো একটা ঘটনা আপনার মাথায় আসবে, আপনি কি আমার, ওইটা আমাকে একটু বলতে পারবেন? হ্যাঁ, তবে একটা জিনিস বলতে পারি যে আমি তো অনেক জায়গায় ম্যাজিক করেছি বন্ধুদের মাঝে। আমার দুইটার কথা মনে পড়ে। একটা 92 ক্লাবে একটা ম্যাজিক করেছিলাম, সিম্পল একটা ম্যাজিক, গ্রুপের ম্যাজিক করেছিলাম সব বন্ধুদের। ওরা এত ওয়া ওয়া বলেছিল, অসাধারণ ছিল। এটা আমার একটা জীবনের একটা টার্নিং পয়েন্ট। এবং ওই দিন আহ, এখন পর্যন্ত ওরা আমাকে বলে আমাদের 92 জুয়েলাইজ, আমাকে 92 ব্যাচের জুয়েলাইজ আমাকে বলে ওই দিন। ওই সাক্ষী ছিল আমাদের রাসেল দেওয়ান ছিল ওই দিন, রাসেল। আহ, এবং রাসেল ওই দিনই আমার ফার্স্ট মনে হয় ম্যাজিক দেখেছে, রূপের ম্যাজিক। এবং তার পরবর্তীতে তার ইয়েতেই, রিকোয়েস্টে আমি চেষ্টা করেছি রূপটা করার জন্য। ওইটাই আমি বড় আকারের রূপের ম্যাজিক করেছিলাম। আর আরেকটা হলো যে এটা আপনিও ছিলেন ওই দিন, আমরা যে ম্যাজিক করেছিলাম, এনসিসিতে আমি দুইবার করেছি। ওইটাও ভালো লাগে কারণ একদম সরাসরি ফিডব্যাকটা পাওয়া যায়। টেলিভিশনে যে ম্যাজিক করে তো ওইরকম ফিডব্যাক পাওয়া যায় না। এটাও একটা ভালো, এনসিসিতে ম্যাজিক দিলেও ভালো লেগেছে। আচ্ছা, একটু যদি এখানে জিজ্ঞেস করি, সালফে আসলে আমার টেকনিক্যাল ডিফিকাল্টি পড়ছে আমার 5 মিনিট আপনার, যে আপনার এই নর্মালি একটা শো, আপনার এটার সাথে আবার কথা হয়েছে, আপনার মনে হয় যে একটা ম্যাজিক শো আসলে যেটা আপনি মিউজিক সহ করতে পছন্দ করেন নাকি ছাড়া করতে পছন্দ করেন? আর একটা ম্যাজিক শো আপনার মনে হয় একটা ম্যাজিক শো আসলে কতক্ষণের হওয়া উচিত? আপনার শো আমার কতক্ষণ করেন, এবং আপনি সবচেয়ে লম্বা শো কবে কোথায় করেছিলেন, ওইটার যদি একটু বলতেন। আমার মনে হয় সবচেয়ে স্ট্যান্ডার্ড হওয়া দরকার 20 মিনিট। কারণ 20 মিনিট ম্যাজিক শো হওয়া উচিত আমার মতে। আমি কিন্তু ইও করেছি, আমি টানা 55 মিনিটও একটা জায়গায় টানা ম্যাজিক করেছি। সেটা ছিল এসকেএফ এর, এসকেএফ না সরি, এটা ইনসেপ্টা ফ্যামিলি পিকনিক ছিল।
ওদের অন্য কোনো প্রোগ্রামে ছিল, শুধু ম্যাজিক ছিল। আমি ওদের প্রোডাক্ট ব্র্যান্ডিং করেছিলাম, প্রোডাক্ট প্রমোশন করেছি। ওইটা ছিল 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা সবাই ছিল। কিন্তু আমি মনে করি যে একটা ম্যাজিকের জন্য সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট বেস্ট হওয়া উচিত। এর বেশি হলে কি সবার কনসেন্ট্রেশন থাকে না। আমাদের এই যে এখন বর্তমানে যে যুগটা, এই যুগে আমরা এত বেশি কি বলবো, আমাদের ইয়ে অনেক কম সময় থাকে আমাদের মানে কনসেন্ট্রেশনটা, কি বলবো, সময় কম থাকে এবং আমরা খুবই, এটা কি বলা যায়, ধৈর্যশীল না আর কি, ধৈর্যহীন। আহ, ভালো বাংলাটা কি হইতে পারে যে আমরা স্থির না, অস্থির, প্রচন্ড ভাবে অস্থির, এদিক সেদিক যাই, মোবাইল এটা সেটা করি। কি পরিস্থিতি, আমি মনে করি যে 20 মিনিট 25 মিনিট সবার কনসেন্ট্রেশন থাকে, এটাই মনে হয় ভালো। আমি 2 ধরনের ম্যাজিক করি। প্রথম আমার স্টাইলটা হলো যে 2-3 মিনিট আমি মিউজিক দিয়ে করি, তারপরে আমি কথা বলে করি। কথা বলে ম্যাজিক করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সাদ ভাই, আসলে আমরাও আপনার প্রায় 1.5 ঘন্টা নিলাম, একটা অনেক বড় সময়, আমরা অনেক কিছু জানলাম সাদ ভাই আপনাকে নিয়ে। আমার মনে হয় মোটামুটি প্রায় পুরোটাই কভার করতে পেরেছি। শুধু আমি যে ফার্স্টে শুরু করি, আমি 3বার ধরতে ছিল আপনার কাছে। আমি 3টা জাদু আছে, যেটা একটা আমি আমি আমার প্রফেশনাল রিপোর্টার পড়ে, আমি প্রফেশনালি করি, এবং ওই জাদুটা আমি শুধু আপনাকেই আমি প্রত্যেকটাই আমি অনেক পিক করার সময় মানে আমার মনে হতো যেটা আর কেউ এখানে করে না। এবং এই আপনাকে একটা জিনিস প্রশ্ন করি, এটা আমি আপনাকে করতে দিয়েছিলাম, এটার প্রশ্ন দিয়েছি আঙ্কেলের জন্মদিনে। আর ফুল রুটিনটা না, আবার অনেকখানি। আর এছাড়া আরো 2টার মাথায় আইডিয়া আসছিল এবং আমি কিছু করি নাই, তার আগে দেখি যে আপনি স্টেজে করেন। তা আমি খুবই বড় একটা অবাক হয়েছিলাম যে হ্যাঁ, এটা তো আমি তো ভাবছিলাম যে এই আমি অনেক চিন্তা করে এখান থেকে এটা সংগ্রহ করলাম, দেখি নাই, তার আগে থেকে সাদ ভাই করেন তা। তো সাদ ভাই, আমি এই চাই যে আপনি আরো এরকম আরো অনেক নতুন নতুন জিনিসপত্র আর অন্যদেরকে ইন্সপায়ার করেন। কারণ আমার মনে হয় আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ম্যাজিকের প্রতি আপনার ভালোবাসা। আর তো আসলে আমরা এখানেই শেষ করবো প্রায়। আপনারা যারা দেখবেন, আমি এটা আসলে খুব, এটা একটা পডকাস্টই বলা যায়, একজনের লাইফ। তো নেক্সট চেষ্টা করবো যে প্রত্যেক মঙ্গলবারই একজনকে নিয়ে আসতে। তো সাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কি শেষ কিছু বলার আছে, বিশেষ নতুন জাদুকরদের জন্য? এখন খুব ভালো ভালো কিছু নতুন জাদুকর আসছে, আপনার সাথে ওদের অনেকের মিট হয়েছে। আপনি কি কিছু বলার আছে আপনার নতুন জাদুকরদের যে আপনার এত দিনের এক্সপিরিয়েন্স, আপনার আব্বার থেকে শিখেছেন, আপনি নিজের মেয়েকে শিখেছেন আপনার, এবং অনেকের সাথে চলেছেন, অনেকে চিনেছেন, আপনার কি কিছু কিছু একটা দেওয়ার আছে, বলার আছে ওদের জন্য? আমি আমি বলি এটা যে ম্যাজিককে ভালোবাসুন এবং ম্যাজিককে চর্চা করে ম্যাজিকটা করুন। আর আরেকটা হলো যে আমাদের মধ্যে কিছু কিছু তরুণ ম্যাজিশিয়ান আছে যারা, আপনি সেলেবের কথা বলেছেন, আমিও তার প্রচন্ড আমার ভালো লাগে তার ম্যাজিকগুলি, অসম্ভব। তো ওদেরকে যদি একটু প্যাট্রোনাইজ করা যায়, ওদেরকে যদি একটু বুঝিয়ে দেওয়া যায় এবং শিখার একটা পরিবেশ তৈরি করে দেওয়া যায়, তাহলে ওরা অনেক ভালো করবে। আমাদের সেই জন্য সরকারিভাবে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। যদি পাওয়া যায়, তাহলে আমি মনে করি তরুণরা অনেক অনেক ভালো করবে, যেটা আমরা পারিনি এটা ওরা করতে পারবে, আমার বিশ্বাস। এবং এবং আমি জানি একটা প্রোগ্রামে এখন ম্যাজিক রাখে, এটা আমাদের জন্য পজিটিভ। আমার শুধু ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সরকারি সহযোগিতা ছাড়া কারো যদি ম্যাজিকের প্রতি ভালোবাসা থাকে, প্রফেশনাল এমনিতেই ভালো করে। আর আপনি শেষ করার আগে আমরা আর 1.5 ঘন্টা হচ্ছে, আপনার প্রিয় দেশের 3জন বা 5জন এবং বিদেশের 3জন বা 5জন জাদুকরের নাম বলবেন সাদ ভাই, তাহলে আমরা শেষ করে দিই। তারপর আসলে আমার দেশে যদি আমি বলি, অবশ্যই আমাদের জুয়েল স্যারের কথা আমাকে বলতে হবে, আমার আমার গুরুজি শাহিন স্যারের কথা বলতে হবে, আমার গুরুজি উলফাত কবি স্যারের কথা বলতে হবে, তারপরে মইনুল খান স্যারের কথা বলতে হবে, উনি আমাকে শিখিয়েছেন ম্যাজিক। তারপরে আমাদের পাখি ভাই আছে আমাদের, অনেক সবাই ভালো যারা যারা আছেন ম্যাজিশিয়ান, আমি মনে করি বাংলাদেশের চমৎকার। তরুণদের মধ্যে যদি বলি, আপনার কথা আমার বলতে হয়, আপনি চমৎকার ম্যাজিক করেন। অনেক কিসার কথা বলতে হয়, দিনারের কথা বলতে হয়, প্রিন্স ইমামের কথা বলতে হয়। ওরা ভালো করছে এবং ওরা অনেক ভালো করবে, আমি জানি ওদের মধ্যে সেই সম্ভাবনাটা আছে। যেমন আমি বুড়ো হয়ে গেছি, আমার তো কিছু করার না, আমি আমার হয়তো শেষ পর্যায়ে। আর আমি যদি বলি শেষ পর্যায়ে কি, আর এটা
এই আপনি এসব বলে গেলে রাসেল ভাই লজ্জা দিচ্ছে। রাসেল ভাই মনে মনে আপনাকে বকাঝকা করতেছেন যে আপনি একজন কোচি মানুষ, আপনি নিজেকে বুড়া বলছেন। যাক, আচ্ছা আমাদের আসলে রাসেল ভাই আপনি ছিলেন, সুন্দর গান শোনালেন, আপনার গানের প্রশংসা আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা আসলে এখন আর কি এখানে প্রায় ছিলেন। আমার ম্যাক্স ম্যাভেনের কথা বলতে হবে, কারণ যেহেতু আমি মেন্টালিজমটা করি, উনি জি ওনাকে আমি পছন্দ করি। ওনার তো কাকে, বলা যায় যে সরি সরি সাদ ভাই নামটা বলবেন একটু আরেকবার? ম্যাক্স মেভিন। ম্যাভেন, জি ম্যাক্স মেভিন, জি জি। আমার খুবই ওয়ান এন্ড অনলি যদি বলি, সবচেয়ে বেশি আমি পছন্দ করি ওনাকে। তারপরে সাধারণত আমাদের তো ডেভিড কপারফিল্ড তো আমাদের সবারই, এটা বলার অপেক্ষা রাখে না, সবাই আমরা ওনাকে ছোটবেলা থেকে ওনার ম্যাজিক দেখে আমরা বড় হয়েছি। ক্রিস অ্যাঞ্জেলের ম্যাজিক দেখছি আমরা, বড় হচ্ছে ওদের দেখে। কিন্তু আমার যেটা ভালো লাগে যে ম্যাক্স ম্যাক্স মেভিন ম্যাভেনের অসাধারণ লাগে, ম্যাজিকটা। এটা আমার ব্যক্তিগত বলা যায়। ঠিক আছে সাদ ভাই, রাসেল ভাই, আমরা এখন এখানে এসে শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি। যদি কেউ দেখে থাকেন খুব ভালো। আমরা নেক্সট মঙ্গলবার প্রবলি আরেকজনকে নিয়ে আসবো। মঙ্গল মঙ্গল।